একটি বাচ্চার বয়স বছর 2 হওয়ার পরেও যখন তার বাবা মা দেখলেন তার বাচ্চা একেবারেই মুখ থেকে কোনো কথা বলছে না বা কথা বলার চেষ্টাটুকুও করছে না, তখন তারা খুবই চিন্তিত হয়ে পড়েন এবং চিন্তিত হয়ে বাচ্চাটাকে একটা চাইল্ড স্পেশালিস্টের কাছে নিয়ে যায়। তো যখন সেই চাইল্ড স্পেশালিস্টের কাছে নিয়ে যাওয়া হয় বাচ্চাটাকে, তো ডাক্তার বাচ্চাটাকে পরীক্ষা নিরীক্ষা করেন এবং করার পরে বলেন যে বাচ্চাটা একদম সুস্থ রয়েছে এবং ওর ভোকাল কর্ড ওরিয়েন্টেড কোনো সমস্যাই নেই। তো বলা হয় যে আপনারা ওর সাথে বেশি করে কথা বলবেন, তাহলে হয়তো বাচ্চাটা কথা বলার চেষ্টা করতে পারে। বা কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে নাকি কথা একটু দেরিতেও কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে হয়, দেরিতে কথা ফোটে। তো সেটা শুনে বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আসে এবং তারপরেও টানা 2-3 মাস বাচ্চাটাকে অনেক চেষ্টা করেও কোনো কথা বলানো যায়নি। বাবা মা আরও চিন্তিত হয়ে পড়েন। এরপরে একদিন বাচ্চাটা নিজের থেকেই কথা বলা শুরু করে এবং সে 1 সপ্তাহ অর্থাৎ 7 দিনে এমন কিছু কথা তার বাবা মাকে বলে, যেটা শোনার পরে বাবা মায়ের পায়ের তলা থেকে যাকে বলে মাটি সরে গেছিল। তাদের মাথার উপরে আকাশ ভেঙে পড়েছিল যে তাদের এই ছোট্ট ফুটফুটে শিশুটা কি করে এই রকম কথা বলল, যেখানে বাচ্চাটা 2 বছরের বেশি বয়স হওয়া সত্ত্বেও এতদিন কোনো রকম কোনো কথা বলতে পারছিল না। আর এই সত্যি ঘটনাটাই আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের ইমেল করতে হবে, আর ইমেল ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। একটা ছোট্ট কথা বলতে চাই, আমাদের একটা নতুন চ্যানেল হয়েছে, একটা নতুন ইউটিউব চ্যানেল দ্য বং শপার। এই চ্যানেলে আমরা আমেরিকার আশেপাশের প্রকৃতি, গাছপালা, এখানকার বাজারে কী কী পাওয়া যায় এগুলোই তুলে ধরি। যদি ভালো লাগে ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো চলুন আমি এবারে আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে তার আগে একটা ছোট্ট কথা বলতে চাই, আপনারা অনেকেই অনেক ঘটনা পাঠাচ্ছেন, তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু ঘটনা পাঠানোর আগে খেয়াল রাখবেন যেন সেই ঘটনাটা কোনো রকম কোনো বিদ্বেষমূলক না হয়ে থাকে, আর সেই ঘটনাটা যেন সবার শোনার মতো হয়। আর যদি ঘটনা সম্পর্কিত কোনো ছবি বা ছোট ভিডিও থাকে সেটাও পাঠিয়ে দিতে পারেন। তো এবার আমি চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। আগে আমি ঘটনা সম্পর্কিত কয়েকটা কথা আপনাদেরকে বলে নেব, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা নিউ ব্যারাকপুর থেকে তাপসবাবু ইমেল করে পাঠিয়েছেন। উনি ঘটনাটা লিখেছেন এবং লেখার পর রিকোয়েস্ট করেছেন যেন আমি নিজের মতো করে গুছিয়ে আপনাদের সকলের সামনে ঘটনাটা উপস্থাপনা করি। তো আমি সেই চেষ্টাই করছি। তো এই ঘটনাটা হচ্ছে তাপসবাবুরই একজন খুব ভালো কাছের বন্ধুর জীবনের ঘটে যাওয়া একটা ঘটনা। তো তাপসবাবুর যে বন্ধু উনি বলেছেন যে ওনার আসল নামটা একটু চেঞ্জ করে লিখেছেন, আসল নামটা উনি লেখেননি। তো উনি যে নামটা লিখেছেন আমি সেই নামেই সম্বোধন করছি, কিন্তু যে নামটা আমি বলবো এখন সেই নামটা কিন্তু ওনার আসল নাম নয়, সেটা তাপসবাবু নিজেই ইমেলে মেনশন করেছেন। তো ওনার বন্ধুর নাম হলো রঞ্জিত। তো রঞ্জিতবাবু যখন একদম দুজন, তাপসবাবু এবং রঞ্জিতবাবু হচ্ছে অনেক আগেকার বন্ধুত্ব, ওনাদের ছোটোবেলাকার বন্ধুত্ব। তো যখন রঞ্জিতবাবুরা ওই নিউ ব্যারাকপুরেই আগে থাকতেন, তো ওনাদের না একটা একান্নবর্তী পরিবার ছিল এবং বাড়িটাও অনেকের ভাগাভাগির বাড়ি ছিল। তো ছোটোবেলা থেকে ওই বাড়িতেই রঞ্জিতবাবু বড় হয়েছেন, তাপসবাবুও পাশে থাকতেন, দুজনের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এবার যখন উনি বিয়ে করবেন, যখন বিয়ে ঠিকঠাক হয়ে গেছে রঞ্জিতবাবুর, তো তখন উনি ভাবলেন যে এই বাড়িটাতে ওনারা আর কি যে বাড়িতে থাকতেন সেই বাড়িটায় বহু বছর থেকে প্রচুর প্রচুর লোকজন থাকে, বাড়িটার প্রচুর শরিক। তো বিয়ে করার পরে উনি ভাবলেন যে ওনার একটু জায়গা হয়তো শর্ট পড়তে পারে, এত ছোট জায়গায় তো থাকা সম্ভব নয়। তো সেই জন্য উনি কষ্ট করে নিউ ব্যারাকপুরে একটা জমি কিনেছিলেন। এবার যে জায়গাটায় উনি জমিটা কিনেছিলেন সেই জায়গাটা কিন্তু নিউ ব্যারাকপুর থেকেও আরও অনেকটা এগিয়ে গিয়ে, আমি এক্স্যাক্ট জায়গাটার নাম বলবো না। তো যেই সময় উনি জমিটা কিনেছিলেন সেই সময় কিন্তু ওটা একটা জলা জমি ছিল, ঠিক আছে। এবং বহু বছর আগে ওই জায়গাটায় পুকুর, জলা জমি এরকম টাইপের ছিল, সেরকম কোনো লোকের বসতি ছিল না।
তো পরবর্তী সময় আশেপাশে একটু একটু করে বাড়ি হয়েছে, জমি জায়গা লোকে কিনেছে। তো তো রঞ্জিতবাবুর বিয়ে হলো। বিয়ে হওয়ার আগে থেকে উনি ওইখানে ছোট আর কি একটা বাড়ি তৈরি করা শুরু করেছিলেন। এবার তখন রঞ্জিতবাবুর কাছেও খুব বেশি পয়সা ছিল না। তো বিয়ের পরেও 3 মাস যাবৎ কিন্তু ওনারা ওনাদের যে পৈতৃক যে বাড়িটা ছিল সেই বাড়িতেই থাকতেন। 3 মাস অবধি থাকলেন। তো তারপরে কিছু কারণের জন্য খুবই অল্প বাড়ির কাজ বাকি ছিল, কিন্তু যেহেতু অনেক টাকা খরচা হয়ে গেছিল, মানে বেশ কিছুদিনের জন্য, মানে 1-1.5 বছরের জন্য কিন্তু উনি বাড়ির যেটুকু কাজ বাকি ছিল সেটুকু বন্ধ রাখতে বাধ্য হলেন। ভালো কথা। এবার ওনার জীবন সংসার ওখানেই চলছে। ইন দ্য মিন টাইম কী হলো, এই রঞ্জিত বাবুর একটা ছেলে হলো। এবার ছেলে হয়েছে, এবার ইন দ্য মিন টাইম আরও বেশি জায়গার অসুবিধে হয়ে যাচ্ছে, কারণ ওটা প্রচুর লোকজনের বাড়ি ছিল, 51বর্তী পরিবার, সবার জন্য একটা করেই ঘর বরাদ্দ। তো উনি তখন কী করলেন, তাড়াতাড়ি করে ওনার বাড়ির যেটুকু যেটুকু কাজ বাকি ছিল উনি সেটুকু কাজ কমপ্লিট করলেন। এবার কমপ্লিট করার পরে বাচ্চাটাকে নিয়ে রঞ্জিতবাবু এবং ওনার মা এই নতুন বাড়িটায় শিফট করে গেলেন। নতুন বাড়িতে এসেছে, সবারই খুব ভালো লাগছে। এতদিন অত বড় একটা 51বর্তী পরিবারে একটু জায়গার অভাবই ছিল, কষ্ট করে থাকতে হতো, সবার জন্য একটা করে ঘর বরাদ্দ ছিল। কিন্তু এবার নিজের বাড়িতে নিজের মতো করে থাকা, সেটার আনন্দই আলাদা। তো এভাবে ওনারা থাকছেন। এবার এই বাড়িতে ঢোকার পর থেকে, মানে বাড়িতে যবে থেকে ওনারা এলেন, তখন থেকে কিন্তু সব কিছুই খুব ভালো ছিল, ঠিকঠাকই ছিল, কোনো দিন কোনো প্রবলেম ওনাদের হয়নি বাড়িতে। এবার বাড়ি থেকে এগিয়ে গিয়ে কিছুটা আর কি 2-3টে বাড়ি পরে একটা ছোট জলাশয় মতো ছিল। আর যখনই রঞ্জিতবাবু বাড়িটা, মানে জমিটা আর কি কিনেছিলেন, তখন কিন্তু ওনাকে অনেকে বলেছিল যে এই জায়গাটা না একসময় পুরো জলা জমি ছিল, তো প্রচুর মাটি দিয়ে জমিটাকে আর কি বাড়ি করার আগে ভরাট করতে হয়েছিল। তো অনেকে বলেছে যে এই জায়গাটা আগে কেউ আসতো না, প্রচুর জল জঙ্গল ছিল এরকম। তো এরকম তো অনেক জায়গাতেই ছিল, এখনকার যে নিউ টাউন রাজারহাট সেটাও একসময় এরকম জলা জমি ছিল, এরকম মানে জঙ্গলাকীর্ণ এলাকা ছিল। তো এটা তো খুব একটা অস্বাভাবিক বিষয় নয়। তো উনি এটা জানতেন। এবার ওই বাড়িতে এসে বা আসার পরে যে ওনাদের কোনো রকম কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়েছিল বা কোনো সমস্যা হচ্ছিল তাও কিন্তু নয়, সব কিছু কিন্তু একদম পারফেক্ট চলছিল। এবারে আমি যে প্রথমে যে কথাটা নিয়ে শুরু করেছিলাম, সেই বিষয়টা কিন্তু এই রঞ্জিত বাবুর জীবনে এলো। সেটা হচ্ছে যে বাচ্চাটা 1.5-2 বছর বয়স হয়ে গেল, তারপরেও দেখা যেত যে বাচ্চাটাকে ডাকলে বাচ্চাটা শুনতো, ওর একটা নাম দেওয়া হয়েছিল, তো নাম ধরে যদি ডাকতো বাচ্চাটাকে, বাচ্চাটা শুনতো। কিন্তু অদ্ভুতভাবেই বাচ্চাটা কিন্তু কোনো কথা বলতো না। এবার প্রথম প্রথম ভেবেছে যে ঠিক আছে, বাচ্চাটার হয়তো একটু দেরিতে কথা শিখবে, কিন্তু যতই দেখা যাচ্ছে যে বাচ্চাটাকে কথা বলানোর চেষ্টা করা হচ্ছে, কোনোভাবেই কিন্তু বাচ্চাটা নিজের মুখ থেকে কোনো কথা বলছে না। এবার এমতাবস্থায় বুঝতেই পারছে যে আশপাশের প্রচুর লোকজন এসব নিয়ে কথাবার্তা বলা শুরু করে যে কি তোমাদের বাচ্চা কেন কথা বলছে না, বা এই বয়সে ওর কথা বলা উচিত, এই বয়সে অন্যান্য বাচ্চারা ওর থেকে অনেক অনেক বেশি কথা বলে, এরকম নানান কথাবার্তা শুরু হয়ে যায়। এবার যখন সবাই দেখছে যেরকম সবাই এসব নিয়ে কথাবার্তা বলছে, তো তখন কি হলো, রঞ্জিতবাবু এবং ওনার স্ত্রী বাচ্চাটাকে নিয়ে একটা চাইল্ড স্পেশালিস্টের কাছে গেল। ভেবেছে হয়তো বাচ্চাটার কোনো ছোটোখাটো কোনো সমস্যা থাকতে পারে, একবার ডাক্তার দেখিয়ে আনি। তো ডাক্তার দেখানো হলো, তো ডাক্তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করলেন। তো করে বলছেন যে বাচ্চাটার মানে ভয়েস ওরিয়েন্টেড কোনো প্রবলেম নেই, এবং পুরো বাচ্চাটা ওভারঅল একদম সুস্থ সবল, কোনো সমস্যা নেই। তো ডাক্তারবাবু বললেন যে দেখুন, কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে এটা হতে পারে যে একটু দেরিতে কথা শিখবে, তো ওর সাথে আপনাদেরকে কন্টিনিউয়াস কথা বলতে হবে, ওকে আরও বাচ্চাদের মধ্যে রাখবেন যাতে ও অনেক কথা বলে, এরকম করলেও আস্তে আস্তে কথা বলবে, ওর কোনো সমস্যা নেই। ভালো কথা, বাচ্চাটাকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর রঞ্জিতবাবু ও ওনার স্ত্রী দুজনে বাচ্চাটার সাথে প্রচুর কথা বলতো, ওকে পার্কে নিয়ে যেত যাতে আরও 5টা বাচ্চার সাথে ওর ইন্টারাকশান হয়, কথা বলে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, বাচ্চাটার খাওয়া দাওয়া খেলা সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও কোনোভাবেই বাচ্চাটা কথা বলছে না। এই সমস্যা কিন্তু মানে বাচ্চাটাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরেও 3-3.5 মাস অবধি এই সমস্যা কিন্তু রইল, কোনোভাবেই বাচ্চাটাকে কথা বলানো যাচ্ছে না। তো স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে তার বাবা মায়ের যথেষ্ট মন খারাপ হয়ে যায় যে কেন তাদের বাচ্চা কথা বলছে না, কী সমস্যা আছে। তো ওনারা ভাবলেন যে ঠিক আছে, তাহলে আমাদেরকে হয়তো ডাক্তার চেঞ্জ করতে হবে, এই ডাক্তার হয়তো কিছু বুঝতে পারলেন না, অন্য ডাক্তার দেখাতে হবে। তো এরকমই চিন্তাভাবনা যখন খোঁজ খবর করছে, তো এই রকম পিরিয়ডেই
একদিন ভর দুপুরবেলা, তখন 2-2:30 বাজে, বাড়িতে সবার খাওয়া হয়ে গেছে, বাচ্চাটাকেও খাওয়ানো হয়ে গেছে, স্নান হয়ে গেছে। তো বাচ্চাটাকে কি করেছে, ওদের একটা বাড়ির বারান্দা ছিল, তো সেই বারান্দার ওখানে বাচ্চাটাকে কিছু খেলনা নিয়ে খেলানো হচ্ছিল। তো এমন সময় হঠাৎ করেই, মানে বাচ্চাটার সামনে ওর বাবা মা কেউ একদম সামনে ছিল না, মানে কিছুটা দূরে ছিল, মানে ওকে অ্যাটেনশনই দিচ্ছিল, বাট একদম সামনে বসেছিল সেরকম নয়। হঠাৎ করেই বাচ্চাটা কি করে, ওর ওর আশেপাশে যত খেলনা ছিল প্রত্যেকটা খেলনাকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতে থাকে, মানে ধরে ধরে খেলনাগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এবার তাতে আওয়াজ হচ্ছে, তো একটা বাচ্চা, ওই ওই বয়সী বাচ্চাটা, 2.5 বছরের বাচ্চা, কত জোরেই বা একটা খেলনা ছুটতে পারে বলুন। তো দেখছে যে ও না একটুখানি বেশি জোরে জোরে খেলনাগুলো ছোটে, দুমদাম করে খেলনাগুলো পড়ে যাচ্ছে। তো ছুটির দিন ছিল, তোর বাবা মা দুজনেই সামনে এসছে, ভেবেছে বাচ্চার কি হলো, হঠাৎ করে এত রেগে গেল কেন, বাচ্চাটা এভাবে কেন খেলনা ছুটছে, এর আগে কখনো এরকম করে না। তো বাচ্চাটার মুখ থেকে প্রথম সেদিন কথা বেরোয়, এবং প্রথম যে কথাটা বাচ্চাটার মুখ থেকে বেরিয়েছিল সেটা কিন্তু খুব অদ্ভুত, এবং সেটা কিন্তু খুবই আনএক্সপেক্টেড বলা যেতে পারে। কি কথা বেরিয়েছিল জানেন? বাচ্চাটা বলছে যে এই বাড়িতে আমি থাকবো না, আমি এই বাড়িতে থাকবো না, তোরাও এই বাড়িতে থাকিস না, এখান থেকে ফিরে চল, এখান থেকে ফিরে চল, এই বাড়িতে আমিও থাকবো না, এই বাড়িতে তোরাও থাকিস না, ফিরে চল। মানে ভাবুন, একটা বাচ্চাকে এতদিন থেকে তার বাবা মা কথা বলা শেখাচ্ছিল, সেখানে সে বাচ্চাটা কোনোভাবেই কথা বলছিল না, হঠাৎ করেই বাচ্চাটা এই প্রথম কথা বললো, এবং সেটাও এরকম কথা বলছে। কীরকম অদ্ভুত বিষয় ভাবুন। তোর বাবা মা দুজনেই খুব অবাক হয়ে যায়, খুশিও হয় যে বাচ্চাটাকে এতদিন থেকে ওরা কথা বলারও মানে চেষ্টা করছিল, তো বাচ্চাটা আলটিমেটলি কথা বলেছে। কিন্তু সবাই এটা ভেবে অবাক হয়ে যায় যে বাচ্চাটা এই কথাটা কেন বললো, যে এখানে থাকবো না, এখানে তোরাও থাকিস না, ফিরে চল, এই কথাটা কেন বললো। যাই হোক, তো বাচ্চাটাকে ওর বাবা মা দুজনেই জিজ্ঞেস করে যে তুমি এরকম কথা কেন বললে, কোথায়, কেন তুমি এখানে থাকবে না। তো প্রথমে ভেবেছে যে হয়তো বাচ্চাটা খেলনা নিয়ে খেলছিল, কিছু একটা খেলনায় হয়তো প্রবলেম হয়েছে, যেরকম বাচ্চাদের ক্ষেত্রে হয়, তারা কোনো খেলনা থেকে একটু ব্যথা পেলে বা খেলনাটা ভালো না লাগলে তারা সেটা ছুঁড়ে ফেলে দেয়, সেই খেলনাটা নিয়ে খেলতে চায় না। তো ভেবেছে হয়তো ওইখান থেকে ওকে সরিয়ে নিয়ে ঘরে আনানোর কথা বলেছে। তো সঙ্গে সঙ্গে রঞ্জিতবাবু কী করে, বাচ্চাটাকে ওইখান থেকে বারান্দা থেকে নিয়ে গিয়ে ঘরে নিয়ে আসে। ঘরে নিয়ে বলছে এখানে ঠিক আছে তো, এবার তুমি এখানে খেলো, অন্য কোনো একটা খেলনা দিয়ে বলছে এখানে খেলো। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, বাচ্চাটা কীরকম গুম হয়ে বসে থাকে, কোনো উত্তরও দেয় না, এবং ফার্দার সে খেলনা নিয়ে খেলাও শুরু করে না, একদম চুপচাপ বসে থাকে। তো যাই হোক, তো তখন তো কিছু বোঝা গেল না যে ব্যাপারটা কি হলো। পরে বাচ্চাটার সাথে আবার কথা বলার চেষ্টা করা হচ্ছে, বাচ্চাটাকে আদর করা হচ্ছে। তো তখন বাচ্চাটা বারবার একই কথা বলছে যে আমার এখানে থাকতে একটুও ভালো লাগছে না, আমি এখানে থাকবো না, তোরাও এখানে থাকিস না, এখান থেকে ফিরে চল। ভাবুন, একটা অত ছোট বাচ্চা, সে হঠাৎ করে কেন এভাবে ফিরে চল, আমি এখানে থাকবো না, তোরা এখানে থাকিস না কেন যে বলল, বা কেন যে বারবারও একই কথা বলে যাচ্ছিল, সেই প্রশ্নের উত্তর কিন্তু কোনোভাবেই পাওয়া গেল না। তো বাচ্চাটার বাবা আর কি রঞ্জিত বাবু ব্যাপারটাকে নিয়ে না একটুখানি চিন্তিত হয়ে পড়লেন। ওনার স্ত্রী অর্থাৎ বাচ্চাটির মা, তিনিই তো খুব খুশি যে বাচ্চা কথা বলছে, তারও একটু অদ্ভুত লেগেছে যে কেন এই কথাটাই বলছে, কিন্তু উনি না ব্যাপারটাকে নিয়ে অতটা গায়ে দেননি। উনি বাচ্চাটার সাথে আরও অন্যান্য রকমের কথাবার্তা বলা শুরু করেছে, বাচ্চাটাকে আদর করছে। কিন্তু রঞ্জিত বাবুর না মনে কেন জানি না একটা খটকা লাগে, যে একটা বাচ্চা সে প্রথম কথা, এই কথাটা কি করে বলতে পারে, এটা তো বলার কথা নয়, এইটুকু বাচ্চা। তো রঞ্জিতবাবু কী করতো, যখনই সময় পেত উনি বাচ্চাটার সাথে মানে গল্পের ছলে জিজ্ঞেস করতো বারবার যে তুমি কেন এখানে থাকতে চাও না, তোমার কি ভালো লাগছে না। ওর ঘর সুন্দর করে সাজানো হলো, ও যেখানে, ওকে যেই ঘরে বেশিরভাগ সময় ও থাকতো, যে খাটটায় শুতো, কিন্তু দেখা যাচ্ছে কোনো কিছু করেই বাচ্চাটাকে খুশিতে রাখা যাচ্ছে না। মানে কিছুক্ষণ পর পরই বাচ্চাটা কান্নাকাটি করছে, নয়তো বাচ্চাটা এখানে থাকবো না, এখানে থাকবো না বারবার বলছে। তো ভেবেছে হয়তো যে ও ও একদম ছোট বয়সে, যেহেতু ওই যে একান্নবর্তী পরিবার, ওনাদের যে পৈতৃক বাড়ি, সেই বাড়ি থেকে বাচ্চাটাকে নিয়ে আসা হয়েছে, তো সেখানেও নিয়ে যাওয়া হলো। তো সেখানে গিয়ে বাচ্চাটা হাসি খুশি থাকছে, কিন্তু যেই মুহূর্তে তাকে ওই বাড়িতে আনা হচ্ছে, আবার কিন্তু বাচ্চাটা কীরকম যেন গুম মেরে যাচ্ছে, কথা কম বলছে, খেলতে চাইছে না, খাওয়া দাওয়া কেমন যেন অনীহা, এরকম টাইপের। তো বাচ্চাটাকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। তো ডাক্তারবাবু বললেন যে ঠিক আছে, আপনার বাচ্চা কথা বলছে এবং ওর হয়তো কোনো কিছু বাড়ির মধ্যে ভালো লাগছে না, সেই জন্য হয়তো সেই মুহূর্তেও বলছে যে আমি এখানে থাকবো না।
তো আপনারা দেখুন যে ওর কোথাও কোনো অসুবিধে হচ্ছে কিনা। ওর যদি কোনো প্রবলেম হয় বাচ্চা কিন্তু এরকম বলতে পারে, কারণ বাচ্চা তো ওইভাবে প্রবলেমটা তো ওইভাবে এক্স্যাক্টলি ডিনোট করতে পারে না, তো বাচ্চা ওরকম একটা রিয়াকশান দেয় যে এখানে ভালো লাগছে না, এখানে থাকবো না। এটা খুব নর্মাল, এটার মধ্যে কোনো অস্বাভাবিক কিছু নেই, এটাই বলে। এবারে সবাই তো বাড়িতে সবাই ভাবছে যে ঠিক আছে বাচ্চাটা কী করে খুশি রাখা হয়। তো রঞ্জিতবাবু কী করলেন, উনি বউ বাচ্চা আর ওনার মাকে নিয়ে একটা জায়গায় ঘুরতে গেলেন, ঘুরে টুরে এসছে, ঘোরা মানে যে কদিন ওরা ঘোরার জন্য বাইরে ছিল সে কদিন কিন্তু সব কিছু ঠিকঠাক ছিল, কোথাও কোনো প্রবলেম ছিল না। বাচ্চাটাও হাসি খুশি ছিল, একবারও বলেনি যে এখানে থাকবো না বা এখানে তোরাও থাকিস, সেরকম কোনো কথা কিন্তু বাচ্চাটা বলেনি, একদম নর্মাল ছিল, খেলছে, কথা বলছে, খুব খুশি। তো যেই মাত্র ওনারা ঘুরে ফিরে এই বাড়িতে এলেন, আবার দেখা যাচ্ছে বাচ্চাটা কিন্তু কীরকম চুপচাপ হয়ে যাচ্ছে, কীরকম গম্ভীর টাইপের হয়ে যাচ্ছে, বেশি কথা বলছে না। এই বিষয়টাই কিন্তু রঞ্জিতবাবুর প্রচণ্ড আরও খটকা লাগে। উনি ভাবেন যে বাড়িতে এমন কি দেখছে বা এমন কি ওর সাথে ঘটছে যার জন্য এটা মানে ও বাড়িতে ঢুকলেই কীরকম যেন ও হয়ে যাচ্ছে, এটা কেন ঘটছে। তো উনি মানে ছোট থেকে ছোট বিষয়গুলোকে কিন্তু রঞ্জিতবাবু খেয়াল করা শুরু করেন, যে ও যেখানে বসছে সেই জায়গাটা ঠিক আছে কি না, ওর বিছানা ঠিক আছে কি না, কোথাও ওকে মশা কামড়াচ্ছে কি না, সমস্ত বিষয় যখন ভালো করে খুঁটিয়ে দেখা হয় তখন কিন্তু বোঝা যায় যে বাচ্চার কিন্তু কোনো সমস্যা নেই, বাচ্চার সব কিছু একদম পারফেক্টলি ফাইন। তো তখন উনি কি করে, ততক্ষণে আরও 2-3 মাস হয়ে গেছে, উনি বাচ্চাটাকে খুব আদর করে একদিন বাচ্চাটাকে জিজ্ঞেস করছে, মানে এখানে রঞ্জিতবাবু এবং ওনার ওয়াইফ দুজনেই ছিলেন, তো দুজনেই জিজ্ঞেস করছে যে আচ্ছা তুমি এরকম কেন বারবার বলো যে আমার এখানে থাকতে ভালো লাগছে না, আমি এখানে থাকবো না, তোরাও থাকিস না, এটা কেন বলো, তোমার কি মনে হয়। তো তখন অদ্ভুতভাবে, মানে ও তো ছোট তখন, মানে প্রায় 3 বছর বয়স, খুবই ছোট। তো ও কী করে, ওকে যখন এগুলো জিজ্ঞেস করা হয় তো প্রথমে কিছু বলতো না, তো তারপরে যখন আরও কয়েক মাস যায়, ও আরেকটু বড় হয়, তখন বাচ্চাটা ওদের যে মানে উনি যে বাড়িটা আর কি করেছেন, তো সেই বাড়ির নিচের দিকে মানে যেখানটায় আর কি ঢোকার আর কি গেট, সেই গেট থেকে বাঁদিকে গিয়ে একটা ফাঁকা জায়গা মতো ছিল, একটুখানি গাছ ফাছ করার জন্য উনি একটু ফাঁকা জায়গা রেখেছিলেন, তো সেদিকটা খালি দেখাতো। এবং কোনোভাবেই বাচ্চাটা ওই দিকটা যেতে চাইতো না, মানে অ্যাজ সাচ যেন ওই জায়গাটায় খুব ভয় পায়, বাড়ির একটা কর্নার বলা যেতে পারে, তো সেই কর্নারের দিকে বাচ্চাটা কোনোভাবেই যেতে চাইতো না। অদ্ভুত বিষয় হচ্ছে যে যখন এটা উনি মানে বাচ্চাটা বলে, তো তখন সবাই ভাবে যে বাচ্চাটা কি দেখাচ্ছে, ওইখানে দুটো গাছ রয়েছে, আর কিছুই নেই, আর বাড়িটা যদি বিশাল বড় বাড়ি ছিল তা নয়, একটা ছোট জমি কিনেই বাড়িটা করা, ফলে সেখানে এমন কি সমস্যা লাগছে কিছুই বুঝতে পারছে না, বাড়িটার কর্নারের দিকে তাকাচ্ছে। তো তখন এই রঞ্জিতবাবুর ওয়াইফ বুঝতে পারেন যে হয়তো বাচ্চাটা ওই কর্নারে হয়তো কোনো কিছু দেখে কখনো ভয় পেয়েছিল। হয় না অনেক সময় যে বাচ্চারা হয়তো কোনো বড় গাছের পাতা নড়লে অনেক সময় বাচ্চারা ভয় পেয়ে যায়, কারণ ওরা বুঝতে পারে না যে ব্যাপারটা কেন হলো। তো সেম জিনিস কিন্তু হয়, তো সেম জিনিস ভেবেছে যে বাচ্চারা হয়তো কোনো কারণে ভয় পেয়েছে বা কিছু একটা হয়েছে, তো সেই জন্য হয়তো বাচ্চারা ভয় পেয়েছে। তো বাচ্চাটাকে বলা হলো যে তুমি ওদিকে তাকাবে না, ওদিকে কিচ্ছু নেই, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, এরকম বলা হয়। এর কিছুদিন পর থেকে দেখা যায় যে বাচ্চাটা একটা অদ্ভুত রকমের মানে যাকে বলে একটা রিয়্যাক্ট করছে। সেটা অদ্ভুতটা কেন আমি বলছি সেটা এবার আমি আপনাদেরকে বলি। তো একদিন কি হয়েছে, বাচ্চাটার ঠাকুমা তো একসাথেই থাকতো, তো ঠাকুমা কী করেছে, ওই যে দিকটার যে কর্নারের দিকটায় ওই বাচ্চাটা ভয় পেত, তো তখন আধো আধো কথা বলছে, তো ওইখানটা একটা ফুলের গাছ ছিল, তো সেই ফুলের গাছের ওখানে মানে একটা গাছে ছোট ছোট 2-4টে ফুল হয়েছে। তো এই রঞ্জিতবাবুর মা কী করেছে, ওইখান থেকে ফুল আনতে গেছে। এবার যখন মানে পাশে ওনার ছেলে ওরকমভাবে রয়েছে, তো বাচ্চাটা যখন দেখছে যে ওর ঠাকুমা ওই দিকটাতেই স্পেসিফিক্যালি যাচ্ছে, তো তখন না বাচ্চাটা পিছন থেকে বলছে তুমি ঠাম্মি তুমি ওদিকে যেও না, ঠাম্মি তুমি ওদিকে যেও না, এরকম করে বলছে। তো রঞ্জিতবাবুর মা জিজ্ঞেস করছে যে কেন যাবো না ওখানে, তুমি কি দেখছো, তুমি এসো আমার সাথে, কোনো ভয় নেই, এরকম করে ডাকছে। তো বাচ্চাটা তো কোনোভাবেই যাবে না। তুমি যখন ওই গাছটা থেকে ফুল পাড়ছে, তো তখন না বাচ্চাটা পিছন থেকে চিৎকার করে করে বারবার বলছে ঠাম্মি তুমি ওই গাছের ফুল পেরো না, ঠাম্মি তুমি ওই গাছের ফুল পেরো না, এরকম করে বারবার করে বলছে। তো উনি বলছে যে কেন আমি এই গাছের ফুল পারবো না, 2-3টে ছোট ছোট ফুল হয়েছে, তুলি ফুলটা। তো সে কিছুতেই তুলতে দেবে না। তো অদ্ভুত বিষয় হচ্ছে যে এরকমভাবে বলছে, এবং কেন বলছে, যেহেতু ওনার রঞ্জিতবাবুর মা বুঝতে পারলেন না, ভেবেছে বাচ্চা মানুষ হয়তো এমনিই বলছে, তো উনি কী করছে, ফুলটা তুলেছে।
এবার ফুলটা তোলার পরে উনি যখন ঘরে ঢোকার জন্য আসেন, বাচ্চাটা ওরকম বারান্দায় রয়েছে এবং অদ্ভুতভাবে, যেটা রঞ্জিতবাবুর মা পরবর্তী সময় বলেছিলেন, যে উনি একদম ঠিকঠাকভাবেই হাঁটছিলেন এবং মানে ঘরের বারান্দা থেকে বেরিয়ে যা 3-4 পা দূরেই হচ্ছে জায়গাটা, মানে খুব একটা দূরে নয়। কিন্তু অদ্ভুতভাবে রঞ্জিতবাবুর মা ফিল করতে পারেন কেউ একজন ওনাকে পিছন থেকে ঘাড় ধাক্কা দেন এবং উনি মুখ থুবড়ে পড়ে যান এবং খুব জোরেই কিন্তু উনি পড়ে যান। এবং এটা দেখে তো বাচ্চাটা মানে কাঁদছে এবং বলছে, ঠাম্মি আমি তোমায় বলেছিলাম না তুমি ওদিকে যেও না, দেখলে তুমি ব্যথা পেলে, দেখলে তুমি ব্যথা পেলে, আমি তোমায় বলেছিলাম না ঠাম্মি যে তুমি ওইদিকে যেও না। তো ওনার মা পড়ে গেছে, ঘর থেকে ওনার স্ত্রী ছুটে এসেছে যে কি হয়েছে, তো দেখছে যে রঞ্জিতবাবুর মা ওরকমভাবে পড়ে আছে। তো ওনাকে কোনো রকমে ধরে ধরে তোলা হয়েছে এবং উনি সেরকম মেজর কোনো চোট না পেলেও ওনার হাত, পা, ঠোঁট, মুখের অংশ কিছুটা কিন্তু ছড়ে গেছিল ওইরকমভাবে পড়ে যাওয়ার জন্য। যাই হোক, তো বাচ্চাটা যে ওরকমভাবে বারবার যে ঠাম্মিকে বলছিল যে ঠাম্মি তুমি ওদিকে যেও না, ফুল পেরো না, এই কথাটা কিন্তু ঘরের ভিতর থেকে রঞ্জিতবাবুর ওয়াইফ শুনছিলেন। উনি কাজ করছিলেন রান্নাঘরে, কাজ করতে করতে শুনছে, মানে সারাদিনই বাচ্চাটা মানে প্রথমে যেমন একদম কথা বলতো না বাচ্চাটা, ওকে ডাক্তারের কাছে রীতিমতো নিয়ে যাওয়া হয়েছিল, বাট এই যে ও 2 বছরের পরে ও যে কথাটা শিখলো বা ওর মুখে যে কথাটা ফুটলো, তারপর থেকে কিন্তু বাচ্চাটা অনর্গল কথা বলতো, বিভিন্ন রকমের কথা বলতো। তো সারাক্ষণই বাচ্চাটা কথা বলছে, তো রঞ্জিতবাবুর ওয়াইফ ভেবেছে যে সেরকমই হয়তো এমনি জাস্ট ঠাম্মিকে বলছিল যে ওদিকে যেও না, ওদিকে যেও না, ওই গাছের ফুল পেরো না। কিন্তু তারপরেই এই যে মুখ থুবড়ে পড়ে গেল মানুষটা শুধু শুধু, এবং ওনাকে যখন জিজ্ঞেস করা হলো যে তুমি কি করে পড়লে, তুমি কি পা পিছলে গেছে, মানে একটুখানি ডিস্টেন্স, মানে বললাম যে ওনাদের ঘরটা, বাড়িটা তো বিশাল বড় এরিয়ার মধ্যে নয়, মানে বারান্দা থেকে নেমে 4-5 পা, 3-4 কি 5 পা হেঁটে হচ্ছে ওই কর্নারের জায়গাটা। তো উনি প্রথমে বলেন যে আমি নিজেই জানি না আমি কী করে পড়ে গেলাম, কারণ পড়ে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি, কারণ না আমার পা পিছলে গেছে, না আমি কোনো কিছুতে ধাক্কা খেয়েছি, জাস্ট আমার মনে হলো যে কেউ আমায় ঘাড়টা ধাক্কা দিল এবং আমি সজোরে পড়ে গেলাম। এবার দেখুন, এরকম একটা কথা যখন কেউ শোনে বা এরকম যখন কথা একটা ওঠে, তখন কিন্তু সবাই একটু অবাক হয়ে যায় যে এটা কী করে সম্ভব, কে কাকে ধাক্কা দেবে, ঘরে তো আর ওখানে তার কেউই ছিল না, বাচ্চাটা বারান্দায় ছিল, উনি ওখান থেকে ফুল নিয়ে আসছিলেন, এর মধ্যে ওনাকে ধাক্কাটা দেবে কে? আর যদি কেউ সত্যি সত্যি ধাক্কা দিত তাহলে তাকে তো চোখে দেখা যেত, চোখে দেখা গেল না, শুধু শুধু কেউ ধাক্কা মেরে দিলে এরকম তো হয় না। তো সবাই ভেবেছে যে নিশ্চয়ই ওনার কোনো শরীর টরীর খারাপ লাগছিল, হয়তো উনি বুঝতে পারেননি ওনার শরীর এতটাই খারাপ ছিল, তাই হয়তো উনি পড়ে গেছে। কিন্তু এই বিষয়টা ওনার রঞ্জিতবাবুর স্ত্রী যেহেতু ভিতর থেকে মানে ওনার ছেলের গলা পাচ্ছিলেন এবং সে বারবার বলছিল যে তুমি ওদিকে যেও না, ওদিকে যেও না, তো ওনার মনের মধ্যে না কোথাও একটা বিশাল খটকা ছিল যে কেন তার ছেলে এরকম কথা বলছিল। তো পরবর্তী সময়ে রঞ্জিতবাবু এবং ওনার ওয়াইফ দুজনেই ছেলেকে জিজ্ঞেস করে যে তুমি কেন ঠাম্মিকে ওখান থেকে ফুল নিতে বারণ করছিলে। তো প্রথমে না ও কোনো উত্তর দেয় না, প্রথমে ও চুপ করে থাকে, মাঝে মধ্যে বাচ্চাটা পুরো গুম হয়ে যেত, কোনো কথা বলতো না, কোনো উত্তর দিত না, নিজের মধ্যেই থাকতো। তো প্রথমে ও সেরকমই একটা রিয়াকশান দেয়, ও কোনো প্রশ্নের উত্তর দেয় না। পরবর্তী সময়ে বাচ্চাটা বলে যে এই বাড়িটার উপরে যে আছে না, সে তো ওইখানটাতেই থাকে, আমি তো দেখেছি, আর সে আমাকে সবসময় দেখায় যে সেই গাছের ফুল যেন আমি না পারি। তো বাড়ির উপরে যে থাকে তার তার গাছের যদি ফুল নেয় তাহলে তো সে রেগে যাবে, তাই জন্যই তো আমি ঠাম্মিকে বারবার বারণ করছিলাম যে তুমি ওই গাছের ফুল নিও না, তুমি ওদিকে যেও না। কিন্তু ঠাম্মি আমার একটা কথাও শুনলো না, ঠাম্মি গেল আর ঠাম্মি পড়ে গিয়ে ব্যথা পেল। মানে বাচ্চারা যেভাবে বলে ঠিক সেভাবেই কিন্তু গড়গড় করে এই কথাগুলো বলে দেয়। এবার এই কথাটা শোনার পরে রঞ্জিতবাবু এবং ওনার ওয়াইফ দুজনেই মানে একদম চমকে যায়, মানে পায়ের তলা থেকে মাটি সরে যায় এটা ভেবে যে বাড়ির উপরে যে থাকে সে ওখানে থাকে, এই কথাটার কী মানে, আর বাড়ির উপরে কেই বা থাকতে পারে, বাড়ির উপরে তো কারোর পক্ষে থাকা সম্ভব নয়। একটা হতে পারে পাখি পক্ষী প্রাণী, হয়তো রাতের বেলা এলো তারা একটুক্ষণ থাকলো, সেটা আলাদা জিনিস। কিন্তু যেভাবে ওনার ছেলে কথাটা বলে, এবং ওনার ছেলে না মানে একই কথা ওনার ছেলেকে যদি 2-3 বার মানে দুবারের বেশি 3-4 বার যদি জিজ্ঞেস করা হতো ও কিন্তু বলতে পারতো না। প্রথমে হয়তো একবার বললো, সেটা হয়তো কেউ অতটা বুঝলো না, তো ওকে দ্বিতীয়বার জিজ্ঞেস করো, দ্বিতীয়বারও বলতো। কিন্তু ওকে যদি সেই কথাটা এই তৃতীয়বারের জন্য জিজ্ঞেস করা, বাচ্চাটা কিন্তু বলতে পারতো না। তো ওনারাও খুব অবাক হয়ে গেছে যে কি বাড়ির উপরে আবার কে থাকে। তো সঙ্গে সঙ্গে রঞ্জিতবাবুর ওয়াইফ ওনার ছেলেকে জিজ্ঞেস করেছে যে বাড়ির উপরে আবার কে থাকে, তুমি কাকে দেখেছো বাড়ির উপরে থাকতে। তো তখন বাচ্চাটা বলে যে ওই যে একটা কালো জামা পরে একজন থাকে না, সে আমাদের বাড়ির উপরে থাকে, মাঝে মধ্যে ঘুরে বেড়ায়, আমরা ঠিকঠাক মতো আছি কিনা দেখে, ওই লোকটাই তো ওখানে থাকে, আর ওই লোকটা তো বলেছে আমি এই বাড়ির উপরে থাকি।
এই কথাটা যখন শোনে তখন কিন্তু রঞ্জিতবাবুর ওয়াইফ প্রচণ্ড মানে ওনার খুবই আর কি অদ্ভুত লাগে এবং উনি একটু ভয়ও পেয়ে যায় যে বাচ্চাটা কী বলছে, বাড়ির উপরে থাকে ওর সাথে কথা বলেছে, এটা কে হতে পারে। তো সঙ্গে সঙ্গে রঞ্জিতবাবুকে বলে, তো রঞ্জিতবাবু বলছে ছাড়ো, বাচ্চা মানুষ, ও কী হয়তো কী বলেছে, হয়তো ওই জায়গাটা ভয় পায়, ও তো আগেও বলেছিল, তাই হয়তো ও ঠাম্মিকে বারণ করছে যে তুমি ওদিকে যেও না। আর হয়তো ও মানে বাচ্চাটা ঠাকুমারও হয়তো পায়ের নিচে জল ছিল বা কোনো কিছুতে হয়তো ওনার মাথাটা ঘুরে গেছে বা কোনো কারণে হয়তো শরীর খারাপ লেগেছে, তাই হয়তো উনি মাথা ঘুরে পড়ে গেছে, এটাকে নিয়ে ওর কথা গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। তো সেই সময় রঞ্জিতবাবু না মানে উনি ওনার মাকে নিয়ে খুব ব্যস্ত ছিলেন যে ঠিকঠাক মতো যাতে হাত পায়ের চোটগুলো যাতে যত দ্রুত সম্ভব ঠিক হয়ে যায়। ফলে সেই সময় ওনার ছেলে যে কী বলেছিল এবং কেন বলেছিল সেটা নিয়ে বিন্দুমাত্র চিন্তা কিন্তু রঞ্জিতবাবুর মনে আসে না। উনি পরিষ্কার ওনার স্ত্রীকে বলে যে দেখো তুমি ওর কথা ধরো না, ও অমনি জায়গাটা ভয় পায়, দেখেছে ঠাম্মি ওই গাছ থেকে ফুল তুলছে তাই হয়তো বারণ করেছে, এটার মধ্যে কোনো ব্যাপার নেই। কিন্তু দেখুন, আমরা হয়তো অনেক সময় অনেক কিছু নিজেরা নিজেদের মনের মতো ভেবে নিই, নিজের মনকে আমরা বুঝে দেওয়ার জন্য অনেক কিছু নিজেদেরকে বুঝিয়ে নিই, কিন্তু আদতেই যে সেই বিষয়টা যে সত্যি তা তো নয়, সত্যি হয়তো অন্য অনেক কিছুই হতে পারে। এবং এই ঘটনার ক্ষেত্রেও কিন্তু সেরকমই হলো। ওর কথাটা যতই মানে পাত্তা না দেওয়া হোক, বাচ্চাটা এরপরে বিভিন্ন সময় কিন্তু তার মাকে, তার বাবাকে, তার ঠাকুমাকে এই কথাটা বলতো যে বাড়ির উপরে যে থাকে সে এক্ষুনি এখান দিয়ে গেল, বা একবার ও বলছে সন্ধ্যে 7টার সময় যে তোমরা ঘরের লাইট বন্ধ করো, লাইট বন্ধ, এরকম করে বলছে, মানে যে লাইট দেখছে বলছে বন্ধ করো। এবার বাচ্চারা দেখবেন অনেক সময় খেলার জন্য, খেলার ছলে অনেক সময় এরকম কিছু বলে, কখনো বলে লাইট জ্বালাও, কখনো বলে লাইট বন্ধ করো। কিন্তু ওর বাচ্চা মানে রঞ্জিতবাবুর বাচ্চা কিন্তু সেরকম ছিল না। হঠাৎ করেই একদিন বলছে যে যে বাড়ির উপরে থাকে সে বলেছে এক্ষুনি সমস্ত ঘরের আলো বন্ধ করে দিতে, সব আলো বন্ধ করে দাও। এবার স্বাভাবিকভাবেই কাজকর্ম থাকে, তো মানে সন্ধেবেলায় তার ওভাবে ঘরের আলো বন্ধ করে তো ঘর তো আর অন্ধকার করে রাখা যায় না, তো যথারীতি মানে বন্ধ করা হয়নি। এবারে বাচ্চাটা বারবার বারবার বলছে লাইট বন্ধ করে দাও, লাইট বন্ধ করে দেবার, যখন দেখছে ওর কথা কেউ শুনছে না, বাচ্চা মানুষ ও না এটা বলতে বলতে জোরে জোরে কাঁদতে থাকে, ঠিক আছে। এবং অদ্ভুত সেই দিন ওদের জীবনে মানে ওদের পুরো বাড়িতে একটা অদ্ভুত ঘটনা ঘটে, এবং সেই ঘটনাটার সাক্ষী কিন্তু মানে শুধুমাত্র রঞ্জিতবাবু, ওনার ওয়াইফ আর ওনার মা ছিলেন তাই নয়, সেই সময় কিন্তু এই তাপসবাবু ওনাদের বাড়িতে এসেছিলেন কোনো একটা কারণে, যেহেতু খুব ভালো দুই ফ্যামিলির মধ্যে সম্পর্ক ছিল, তো কোনো একটা কারণে তাপসবাবু ওনাদের বাড়িতে এসেছিলেন। তো তাপসবাবু যেটা লিখেছেন ইমেলে যে সেই দিনের সেই ঘটনাটা ওনারও মনে আছে, কারণ উনি সেদিন ওই মুহূর্তে ওই বাড়িতেই উপস্থিত ছিলেন। তো উনিও দেখেছিলেন যে ওনার যে ছেলে, রঞ্জিতবাবুর ছেলে, সে বারংবার বলছে ঘরে লাইট বন্ধ করো, ঘরে লাইট বন্ধ করো, বাড়ির উপরে যে থাকে সে বলেছে সমস্ত লাইট বন্ধ করতে। যথারীতি তার কথা কেউ শোনে না, এবং এই ঘটনার 10 মিনিটের মধ্যে ওদের দুটো ঘরে দুটো লাইট জ্বলছিল, রান্নাঘরে একটা লাইট জ্বলছিল, টোটাল 3টে লাইট, টোটাল 4টে লাইট কিন্তু সেদিন জ্বলছিল। এবং সকলের চোখের সামনে ওই রকম সন্ধেবেলা কোনো রকম ঝড় বৃষ্টি নয়, কোনো রকমের মানে বাজ পড়েছে বা বিদ্যুৎ চমকাচ্ছে সেরকমও কিছু নয়, হঠাৎ করেই কিন্তু ঘরের 4টে লাইটই কেটে যায় এবং সঙ্গে সঙ্গে বাড়ি কিন্তু অন্ধকার হয়ে যায়। এবার দেখুন এটাকে আপনি কি বলবেন, একটা বাচ্চা বারবার বাড়িতে বলছে যে তোমরা ঘরে লাইট বন্ধ করো, ঘর অন্ধকার করো, সেটা বাড়িতে স্বাভাবিকভাবেই কেউ শুনছে না, ঘরে কাজকর্ম রয়েছে, এবং তার কিছু মিনিট দশেকের মধ্যেই দেখা যাচ্ছে যে কটা লাইট জ্বলেছিল প্রত্যেকটা লাইট কিন্তু বাস্ট করলো এবং বাস্ট করে শর্ট সার্কিট মতো হয়ে বন্ধ হয়ে গেল এবং ঘর পুরো অন্ধকার। সবাই অবাক, সবাই হতভম্ব, যেটা কি করে সম্ভব হলো। আবার বাচ্চাটাকে বারবার বারবার জিজ্ঞেস করা হলো যে তুমি কি করে, কেন বলছিলে তুমি, বাড়ির উপরে কে থাকে, তো ও কিন্তু সেরকম কিছুই বলতে পারলো না, শুধু খালি বলতো যে কালো জামা পরে থাকে। ও ছোট মানুষও আর কি বলবে এর থেকে বেশি। তোকে জিজ্ঞেস করা হলো যে সে কেমন দেখতে বা কি, বলছে মাথার উপর দিয়ে কালো কাপড় জড়ানো থাকে আর অনেক লম্বা, এরকম করে বলছে। তো মানে এই সেদিন মানে ব্যাপারটা এতটাই অদ্ভুত লাগে যে বাচ্চাটা বলছে এবং কেউ শুনলো না, তার 10 মিনিটের মধ্যে সমস্ত যে কটা লাইট জ্বলছিল প্রত্যেকটা লাইট ওরকমভাবে খারাপ হয়ে গেল, শর্ট সার্কিট হয়ে গেল, এটা কি করে সম্ভব। দেখুন ঝড় বৃষ্টি হলে অনেক সময় বিদ্যুৎ চমকালে জোরে বাজ পড়লে অনেক সময় অনেক ইলেকট্রনিক ডিভাইসেস নষ্ট হয়ে যায়, সে অভিজ্ঞতা হয়তো অনেকেরই আছে, আমার নিজেরও আছে। কিন্তু কোনো ঝড় নেই, বৃষ্টি নেই, হঠাৎ করেই জাস্ট বললো আর বলা 10 মিনিটের মধ্যেই কোনো নোন কজ ছাড়া
হঠাৎ করে মানে যে কটা আলো জ্বলছিল প্রত্যেকটা আলো নষ্ট হয়ে যায়? এটা তো সম্ভব নয়। আর প্রথমেই যখন এরকম একটা ঘটনা মানুষের জীবনে আস্তে আস্তে ঘটতে থাকে, তখনও কিন্তু মানুষ চেষ্টা করে সেটাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করতে। তো তাপসবাবু সেটাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করলেন, কিন্তু উনি কোনোভাবেই বুঝতে পারলেন না যে যা হয়েছে সেটা হয়তো হলেও হতে পারতো, যে ল্যাম্প নষ্ট হয়ে গেল, কেটে গেল, কিন্তু সেটা বাচ্চাটা বলবে, কেউ বন্ধ করবে না, তারপরে যে কটা ঘরের লাইট জ্বলছিল বেছে বেছে সে কটা ঘরেরই লাইট খারাপ হবে। এটা কিন্তু একটু বেশি কোইন্সিডেন্স, এতটা কোইন্সিডেন্স কিন্তু হয় না। এবার তো সবাই একটু চিন্তায় পড়ে গেল যে কী ব্যাপারটা হলো। এবার বাচ্চাটাকে যখনই জিজ্ঞেস করা হচ্ছে যে সে বাড়ির উপরে কোথায় থাকে, কেন থাকে, ও কিন্তু আর বলতে পারছে না। ও বলছে যে কেন, বাড়ির উপরে ছাদেই তো থাকে, বাড়ির উপরে সব সময় থাকে, কেন তোমরা দেখতে পাও না? আমি তো সব সময় দেখতে পাই বাড়ির উপরে রয়েছে। এইটা একটা গেল, এটা নিয়ে সবাই বাড়িতে প্রচণ্ড মন খারাপ, সবাই ভাবছে যে কি করে কি করবে। এর মধ্যে আবার একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে যে মানে বাড়িতে এই রঞ্জিতবাবু এবং ওনার ওয়াইফের মধ্যে খুব ছোটোখাটো ব্যাপার নিয়ে ঝগড়া হওয়া শুরু হলো। মানে খুবই ছোট, খুবই সামান্য বিষয়, খুবই যার কোনো সেরকম ইম্পর্টেন্সই নেই, ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু খুব মানে খুব বাজে রকমভাবে ঝগড়া হওয়া শুরু হলো। এবং সেই ঝগড়াটা এতটাই বেশি ঝগড়া হয়ে যেত যে 2-3 বার এরকম হয়েছে রঞ্জিতবাবুর বউ মানে বাপের বাড়ি চলে যেতেন ঝগড়া করে। হয়তো দেখা যাবে মানে যারা যখন পরবর্তী সময় শুনতো যে তোমাদের কী নিয়ে ঝগড়া হয়েছে, হয়তো দেখা যাবে যে কোনোখানে হয়তো কোনো জিনিস সোজা করে রাখার কথা সেটা ট্যাড়া হয়ে আছে, সেটা নিয়ে হয়তো ঝগড়া হয়েছে। বা কখনো হয়তো রঞ্জিতবাবুকে বাজার করে আনতে বলা হয়েছে, সেখানে হয়তো দেখা যাচ্ছে বাজার থেকে উনি 2টো আলু এনেছেন, সেই আলু দুটো হয়তো পচা বেরিয়েছে, সেটা নিয়ে হয়তো ঝগড়া। এবং সেই ছোট 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 বিষয়ে ঝগড়াগুলো পরবর্তী সময় গিয়ে কিন্তু বৃহৎ আকার ধারণ করতো, এবং সেটাও খুব কম সময়ের মধ্যে। এরকম করে কিন্তু বেশ কিছুদিন কেটে গেল। বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে রঞ্জিতবাবু মনে মনে একটা জিনিস বুঝতে পারলেন যে এই বাড়িতে আসার পরে ওনার সমস্যা প্রচুর বেড়ে যাচ্ছে। ওনার স্ত্রীর সাথে মাঝে মধ্যেই ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা হয়ে যাচ্ছে, অশান্তি হচ্ছে, ওনার বাচ্চা ভালো থাকছে না। এবং এটাও উনি খেয়াল করেছিলেন যে বাচ্চা যদি বাইরে থাকে তখন কিন্তু সেই বাচ্চা অনেক বেটার থাকছে রাদার দ্যান ঘরে থাকলে। তাহলে বোঝাই যাচ্ছে যে ঘরের মধ্যে কিছু একটা অসুবিধে ওর হচ্ছে, কিন্তু কোনোভাবেই রঞ্জিতবাবু বা ওনার ওয়াইফ বা ওনার মা এটা বুঝতে পারছিলেন না যে মানে অসুবিধাটা অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে বাচ্চাটা কেন ঘরে এলে এরকম চুপ করে থাকে, অর্ধেক সময় গুম হয়ে থাকে, বিশেষ কথা বলতে চায় না, খেলতে চায় না, একটা সবসময় ভয় ওর মধ্যে কাজ করে। বাচ্চাটাকে যদি ছাদে নিয়ে যাওয়ার কথা বলা হয়, ও কোনোভাবেই ছাদে যেতে চায় না, এবং বেশিবার বললে বাচ্চাটা রীতিমতো কেঁদে দেয় ছাদে যাওয়ার নাম করলে। এবং ও সবসময়ই বলে যে বাড়ির উপরে একজন কেউ থাকে। কিন্তু আজ অবধি মানে সেই সময় অবধি আর কি এই রঞ্জিতবাবু বা ওনার ওয়াইফ কেউই বুঝতে পারলো না যে বাড়ির উপরে কে থাকে বলতে ওনার ছেলে বা ওনার সন্তান আর কি ঠিক কী বোঝাতে চাইছিল। তো যাই হোক, এইভাবে বেশ কিছুদিন চললো। তো চলার পরে একদিন হঠাৎ করেই মানে রঞ্জিতবাবু বুঝতে পারলেন যে হয়তো উনি কাজের চাপে হয়তো খুব শর্ট টেম্পার হয়ে যাচ্ছেন বা কিছু একটা হচ্ছে। তো উনি ভাবলেন যে ঠিক আছে, একবার পরিবার নিয়ে কোথাও একটা ঘুরতে যাবে। তো কোথায় ঘুরতে যাবেন? তো ঠিক হলো যে ওনারা পুরী যাবেন। তো পুরী যাবেন সেইটা মনস্থির করার পরে যথারীতি টিকিট কাটা হলো, হোটেল বুকিং করা হলো। অদ্ভুত বিষয় হচ্ছে যে পুরী যাওয়ার সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেল, সমস্ত রেডি, ওনারা বেরোবেন। ঠিক তার আগের দিন হঠাৎ করেই রঞ্জিতবাবুর মারাত্মক রকমের কিন্তু শরীর খারাপ হয়ে যায়। সেটা এতটাই ওনার শরীর খারাপ হয়, এবং সেই শরীর খারাপটাও কিন্তু খুব সামান্য একটা বিষয় থেকে শুরু হয়। সেটা হচ্ছে যে খাবারের বদহজম। এবার সেটা কম বেশি এক এক সময় অনেকেরই হয়ে থাকে, কিন্তু সেটা নিশ্চয়ই এরকম মারাত্মক আকার ধারণ করে না যে বিশাল কিছু হবে। কিন্তু সেই বদহজম থেকে ওনার এতটাই শরীর খারাপ হয়ে যায় যে উনি যা খাচ্ছেন তাই বমি হয়ে যাচ্ছে, ওনার শরীর ভালো লাগছে না, ওনাকে বারবার বাথরুমে যেতে হচ্ছে। তো এমাতাবস্থায় বুঝতেই পারছেন যে পুরী যাওয়া ট্রেনে করে ট্রাভেল করা সম্ভবপর নয়। তো খুব খারাপ মানে খুবই বাজে রকমভাবে ওনার শরীর খারাপ হয়ে যায় এবং ওনাদের ট্যুরটা ক্যান্সেল হয়ে যায়, ওনারা পুরী যেতে পারেন না। যাই হোক, তো সবাই ভেবেছে যে ঠিক আছে, এটা হতেই পারে, শরীর কখন কার ভালো থাকবে খারাপ থাকবে সেটা তো কেউ বলতে পারে না। তো সেই জন্য ব্যাপারটা সবাই ভুলে যায়। এর মধ্য থেকে বাচ্চাটা আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু ও যত বড় হচ্ছে প্রথম যেটা হচ্ছে যে ওর মনের মধ্যে একটা অজানা ভয় ঢুকে গেছে যে বাড়ির উপরে কেউ একজন থাকে, সে নড়ে, সে এদিক ওদিক করে, এটাও সবসময় মাঝে মধ্যেই বলে যে কেউ একজন চলে গেল। এবং প্রথম দিকে রঞ্জিতবাবু এবং ওনার ওয়াইফ ব্যাপারটাকে অতটা সিরিয়াসলি না নিলেও
বাচ্চাটা যখন স্কুলে ভর্তি হলো, তো স্কুলে ভর্তি হওয়ার পরে বাচ্চাটার মানে স্কুলের যারা ওর ক্লাসমেট ছিল তাদেরকে ওই কথাগুলো বলতো। তখন বাচ্চাটার বয়স হচ্ছে ওই 3.5-4 এরকম, একটা প্রি স্কুলে যেত এবং সেখানে গিয়েও সবাইকে বলতো। এবার বাকি যারা ওই বাচ্চাটার সাথে আরও যারা যে সমস্ত বাচ্চারা পড়তো, তো তাদের যারা বাবা মা ছিল, তো তারাও একদিন এই কথাটা শুনেছে যে এই বাচ্চাটা এরকম বাকি বাচ্চাদেরকে বলছে ওদের বাড়িতে একজন এরকম ওপরে থাকে, ও ভয় পায়, এবং সেই গল্পগুলো শুনে বাকি যে বাচ্চাগুলো থাকে তারাও ভয় পেয়ে যায়। তো এরকমভাবেই একদিন ওই প্রি স্কুল থেকে যখন নিয়ে আসতে গেছে রঞ্জিত বাবুর স্ত্রী, তো তাদের মধ্যে একজন বলছে যে আচ্ছা আপনার বাচ্চা এত ভয় পায় কেন? প্রত্যেকটা বাচ্চাকে বলে যে আমার খুব ভয় করে, আচ্ছা আমাদের বাড়ির উপরে একজন থাকে, সে কালো জামা পরে থাকে, সেই দিক থেকে ওদিক করে। হুম। তার মধ্যে বাচ্চাটা না, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে অতটুকু ছোট বাচ্চা, সে না কি করে যেন মানে অনেক কিছু এমন এমন কথা বলে ফেলতো বা এমন এমন কিছু বুঝতো যেটা মানে একদম প্রাপ্তবয়স্ক মানুষও হয়তো অতটা বুদ্ধি খাটিয়ে বুঝতে পারবে না। যেমন আমি আপনাদেরকে বলি, মানে বাড়ির বাইরে হয়তো কোনো একটা কিছু রাখা রয়েছে, তো সন্ধে হয়ে যাচ্ছে, তো ওইটুকু বাচ্চাকে কেউ বলেনি যে সন্ধ্যের পরে বাড়ির বাইরে জামা কাপড় রাখতে নেই বা কিছু। ও ওর বাবা মা ঠাকুমা যেই সামনে থাকতো তাকে বলতো সন্ধে হয়ে যাচ্ছে, সন্ধে হয়ে যাচ্ছে, জামা কাপড় বাইরে থেকে নিয়ে আসো, জামা কাপড় বাইরে থেকে নিয়ে আসো। তার মধ্যে বাড়ির হয়তো কোনো খাবারের উচ্ছিষ্ট বা কোনো এঁটো কাটা জিনিস, মাছ মাংসের জিনিস, সেটাও যদি কোনো প্যাকেটে করে বাইরে রাখা হতো বা কিছু, ওই বাচ্চাটা কিন্তু সবার আগে বলতো এটা এখান থেকে সরাও, এটা বাইরে রেখো না, আমাদের বাড়ির উপরে যে থাকে সে কিন্তু খুব রেগে যাবে, রেগে গেলে কিন্তু আমার খুব ভয় করে। এরকম নানান কথাবার্তা কিন্তু বাচ্চাটা বলতো। এবং সব মানে রঞ্জিতবাবু এবং ওনার ওয়াইফ হয়তো কখনো কখনো ভাবতেন যে হয়তো তাদের মানে বাচ্চাটার ঠাকুমা হয়তো ওকে এটা শিখিয়েছে যে বাড়ির বাইরে এগুলো রাখতে নেই রাতের বেলা, বা কোনো এঁটো কাটা এদিক ওদিক ফেলতে নেই। কিন্তু যখন তারা ওনার সাথে কথা বলে, বাচ্চাটা ঠাকুমার সাথে যে কথা বলে যে তুমি কি এগুলো ওকে শিখিয়েছো, তো তিনি বলতেন যে না আমি এগুলো শেখাইনি, ওই আমাকে এগুলো বলে উল্টে। তারপরে ঘরের ওদের ওই কর্নারের দিকে যে জায়গাটায় আর কি ও ভয় পেত, তো সেই দিকের কোনো রকমভাবে জানলা বাচ্চারা খুলতে দিত না। বলতো না তোমরা জানলা বন্ধ রাখো না, যা শুধু জানলা বন্ধ রাখলে হবে না, পর্দা দিয়ে দাও। মানে এই রকম বাড়ির মধ্যে এইরকম চলছে। তো যাই হোক, এই কথাগুলো যখন ও স্কুলে গিয়ে বলতো, তো সেই স্কুলেরই একটা অন্য বাচ্চার একজন মা, তিনি কিন্তু রঞ্জিতবাবুর ওয়াইফকে কথাগুলো বলেন যে আপনারা একটু দেখুন, ও কিন্তু খুব ভয় পায়, এবং ওই কথাগুলো এসে মানে স্কুলে বাচ্চাদেরকে আরও 5টা বাচ্চাকে বলছে, তারাও কিন্তু খুব ভয় পাচ্ছে। তারাও বাড়িতে গিয়ে বলছে মা আমাদের বাড়ির উপরে কেউ থাকে না তো, আমাদের বাড়ির পাশ দিয়ে কেউ কালো জামা পরে যায় না তো, তো এটা একটা অন্য বাচ্চাদের উপরেও এর মনের উপরেও প্রভাব পড়ছে। তো এই কথাগুলো ওনাকে বলে স্কুলে। তো রঞ্জিতবাবুর স্ত্রী সেগুলো শুনে উনি তো খুব ভয় পেয়ে যান যে বাচ্চা এত ভয় পেয়ে আছে, ও স্কুলে গিয়েও এগুলো বলছে। তো ওকে একদিন ডেকে বাচ্চাটাকে জিজ্ঞেস করছে যে তোর কিসের ভয় আমাকে বল। মানে রঞ্জিতবাবুর স্ত্রী তার ছেলেকে বলতে তোর কিসের ভয়, তুই আমাকে বল আজকে। তো বাচ্চাটা না মানে কিছুই বলতে চাইছে না, এবং ওকে বেশি কিছু বলার জন্য জোর জবরদস্তি করলে ও কেঁদে ফেলে। যাই হোক, তো ওকে বলা হলো, তো সেভাবে কিছুই বলতে পারলো না। এবং এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে রঞ্জিতবাবু যখন এই ব্যাপারগুলো জানতে পারলেন যে তার বাচ্চা এরকম মানে ভয় পাচ্ছে বা এরকম কথাবার্তা বলছে, তো উনি ভাবলেন কি বাচ্চা হয়তো দুষ্টুমি করছে বা কিছু একটা ওর ইমাজিনেশন থেকে এই কথাগুলো বলছে। তো উনি না বাড়িতে সবাইকে বলে যে তোমরা ওকে এতটা কেয়ার করো না, ও যা বলছে বলুক, আমরা তো ওর কথার জন্যই তো আমরা এই জানলাটা খুলতাম না, তো এই জানলাটাও খোলা হবে এবং ওকেও আমরা ওখানে নিয়ে যাবো, বাড়ির কর্নারটা ওকে নিয়ে যাবো। এবার যেদিন ওই জানলাটা খোলা হয়েছে সেদিন বাচ্চাটা প্রচণ্ড কান্নাকাটি করে, মানে ও কিছুতেই খুলতে দেবে না জানলা। যাই হোক, সে জানলা খোলা হলো, এবং ওই যে জানলা খোলা হলো সেই দিন থেকে কিন্তু মানে এমন এমন জিনিসপত্র রঞ্জিতবাবুর মানে বাড়িতে ঘটতে লাগলো, তার পুরো ফ্যামিলি সেটা সাফার করতে লাগলো, যে যে এরকম ঘটনা যে আদৌ কোনোদিন ওনাদের জীবনে ঘটতে পারে সেটা কিন্তু স্বপ্নেও কেউ কল্পনা করতে পারেনি। প্রথম ব্যাপারটা কি হলো, যেদিন ওই জানলাটা খোলা হলো, সকালবেলা খোলা হয়েছে, ঠিক ভর দুপুরবেলা 2-2:30 নাগাদ রঞ্জিতবাবুর স্ত্রী খেয়াল করেন যে জানলাটা খোলা হয়েছে এবং জানলার পাশে ছিটে ফোটা রক্ত পড়ে রয়েছে। তো উনি তো খুব ভয় পেয়ে গেছে, উনি তো মানে ঘরে জিজ্ঞেস করছে কারোর হাত ঠাত কেটে গেছে কিনা বা কি কি করে এখানে রক্ত এলো। তো ঘর দেখা হলো, ছাদে গিয়ে দেখা হলো, কোনোভাবেই ওই রক্তের কিন্তু কোনো উৎস পাওয়া গেল না যে কোথা থেকে রক্তটা পড়েছে। যাই হোক, তো ভালো করে জানলাটা পরিষ্কার করা হলো, কিছুই বোঝা গেল না কি করে হলো। সেদিন রাতের বেলা
মানে বাড়িতে সবারই একটু মন খারাপ হয়ে গেছে, সবাই একটু চিন্তিত রয়েছে যে কী ব্যাপারটা ঘটছে। বাচ্চাটা এভাবে ভয় পাচ্ছে, সারাদিন তো বাচ্চাটা খুব ক্র্যাঙ্কি ছিল, কান্নাকাটি করেছে, ঠিকমতো খাওয়া দাওয়া করেনি। তার মধ্যে জানলায় এরকমভাবে স্পেসিফিক্যালি ওই জানলাটাতে ওরকম করে রক্তের ছিটে ফোটা দাগ, এটা সব কিছুই মিলিয়ে না ওনার একটা খুব চিন্তিত ছিল, খুব আর কি একটা বাজে কন্ডিশনে ছিল, মানসিক দিক থেকে ওটা মোটেও ভালো ছিল, কারণ বুঝতে পারছে না যে কী ব্যাপারটা ঘটতে চলেছে। এর মধ্যে যেটা হলো, সেদিন রাতের বেলা হঠাৎ করেই খুব আর কি বাইরের দিকটায় খুব আওয়াজ হচ্ছে, মানে মনে হচ্ছে যে ওনারা রাতের বেলা ঘরের মধ্যে শুয়ে আছেন এবং ঘরের বাইরে বারান্দার দিকে একটা যে কেউ যাতায়াত করছে বা কেউ দৌড়াদৌড়ি করছে, এরকম একটা কিছু মনে হচ্ছে। এবার রঞ্জিতবাবু ভেবেছে যে হয়তো বাড়িতে কোনো চোর টোর ঢুকেছে, তো উনি কি করেছে, লাইটটা জ্বালিয়ে বাইরে গেছে, বারান্দাটার লাইটটা জ্বালিয়েছে, তো দেখছে যে ওনাদের বারান্দার দিকে কিছু স্টুল, কিছু গাছের টব এগুলো রাখা ছিল। তো যথারীতি দেখছে যে টবগুলো দু তিনটে টব মাটিতে পড়ে রয়েছে, ভেঙে রয়েছে দু তিনটে টব, আর বাকি কিছু গাছপালা এদিক ওদিকে মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, মানে অনেকগুলো টব ছিল, প্রায় 20-25টা মতো টব, সব এদিক ওদিক হয়ে গেছে। এবার রাতের বেলা যদি আপনি উঠে দেখেন যে আপনার বাড়ির সামনে টব বা গাছগুলো এরকম উল্টোপাল্টা হয়ে আছে, ন্যাচারালি আপনি ভাববেন যে হয়তো কেউ ঢুকেছিল বা কেউ ঢোকার চেষ্টা করেছিল, কোনো চোর ডাকাত। তো যথারীতি রঞ্জিতবাবু সেটাই ভাবেন যে নিশ্চয়ই কিছু এরকম হয়েছে। তো সেই সময় মানে ওনাদের বাড়ির যে রাস্তাটা, মেন যে রাস্তাটা, ওই জায়গাটায় মানে তখন তো এরকম ত্রিফলা লাইট ছিল না, মানে একটু দূরে দূরে লাইট ছিল। তো ওই লাইট পোস্টের একটা হালকা আলো ওই বাড়ির মধ্যে ওই জায়গাটায় পড়তো। তাছাড়া উনি বারান্দার লাইটটা জ্বালিয়েছিলেন। তো সেই দুটো আলো যে খুব জোরালো আলো সৃষ্টি করেছে তা নয়, কিন্তু মোটামুটি একটা আলো কিন্তু ওখানটা ছিল। তো সেই আলোতে রঞ্জিতবাবু নিজে চোখে দেখেন যে একটা কালো, মানে কি বলবো, অ্যাজ কিছুটা বলা যেতে পারে কালো, যেরকম আলখোলা টাইপের যে ঢিলে ঢালা যে ড্রেস হয়, সেরকম টাইপেরই একটা কিছু পরে একটা লম্বা করে কোনো ছায়া মূর্তি ওই ওনাদের ওই সামনের দিক থেকে ছাদের দিকে চলে গেল, মানে অ্যাজ উড়ে চলে গেল টাইপের। এটা দেখে না উনি চমকে যান, এবং চমকে যাওয়ার পরে উনি ওই মুহূর্তটায় ওনার এতটাই ভয় লাগে এবং উনি মানে আর কিছু না বলতে পারেন, উনি ওখানটা পুরো স্থির হয়ে দাঁড়িয়ে, এবং উনি হতভম্ব হয়ে ওখানটায় কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবে যে এটা আমি কী দেখলাম। এবং এইটা নিয়ে যখন উনি ভাবনা চিন্তা শুরু করেন, সেই মুহূর্তেই কিন্তু ওনার ওনার ছেলের কথাটা মনে পড়ে, যে ওনার ছেলে এর আগে বহুবার বলেছে যে বাড়ির উপরে যে থাকে। তো 3-4 মিনিট উনি কিচ্ছু করতে পারেন, উনি ওখানেই দাঁড়িয়েছিল, এবং ওখান থেকে কিন্তু উনি আর কিছু দেখতে পাচ্ছেন না ছাদের দিকে। তো সঙ্গে সঙ্গে উনি কী করলেন, উনি ছাদে গেলেন, এবং ছাদে গিয়ে যখন উনি দাঁড়ালেন ওরকম রাতের বেলা, মানে এর আগে না মানে কোনোদিনও এত রাতে ছাদে উনি কখনোই আসেননি, কখনো দরকার পড়েনি, আসেনও নি। তো উনি দেখছেন যে ছাদে তো মোটামুটি ফাঁকা, তো ছাদে কিছু ওনাদের মানে আর কি ঘরের, যেহেতু উনি বাড়িটা পুরো বানিয়েছিলেন, তো কিছু বেঁচে যাওয়া ইট, কিছু রঙের বালতি, যেহেতু ঘর ফর রং হয়েছিল, সেই রঙের কিছু বালতি, কিছু বেঁচে যাওয়া ইট, এগুলো থাকতো। তো উনি দেখছেন যে ইটের সজ্জাটা কিছুটা অন্যরকম লাগছে, মানে এমন নয় যে ইটগুলো ছড়ানো ছিটানো, কিন্তু ইটের সজ্জাটা মনে হচ্ছে একটু সরে সরে গেছে, রঙের বালতিগুলো মনে হচ্ছে একটু উলট পালট হয়েছে, এরকম। কিন্তু বাকি কিন্তু একদম ছাদে কোনোখানে কিছু নেই, কিন্তু একটা অদ্ভুত রকমের গন্ধ কিন্তু এই রঞ্জিতবাবুর নাকে আসে। সেটা কি? সেটা হচ্ছে যে একটা অদ্ভুত টাইপের ঝাঁঝালো গন্ধ, যেই ঝাঁঝালো গন্ধটা কিন্তু মানে দেখবেন অনেক সময় আমরা ছাদে উঠি বা ব্যালকানিতে গেলে হয়তো পাশের বাড়ির কোনো বাড়ি থেকে হয়তো কোনো রান্নার কোনো গন্ধ আসতে পারে, কিন্তু এই গন্ধটা না কোনো রান্নার গন্ধ নয়, কীরকম একটা টাইপের একটা অদ্ভুত টাইপের একটা ঝাঁঝালো গন্ধ, যে গন্ধটা কিন্তু বেশিক্ষণ ওই গন্ধের মধ্যে থাকলে কোনো মানুষের মাথা ধরে যাবে একদম নিশ্চিত। যাই হোক, কিছু তো মানে উপায় নেই, উনি আবার নিচে চলে এলো, তো নিচে চলে এসে উনি খুব ভয় পেয়ে যান। তো রঞ্জিতবাবু স্ত্রী ওনাকে জিজ্ঞেস করছে যে কী হয়েছে, তুমি এরকম করছো কেন, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো কিছু দেখে খুব ভয় পেয়েছো বা তোমার কিছু একটা হয়েছে, তোমার কি হয়েছে বলো। তো তখন আর রঞ্জিতবাবু কিছু বলেন না, উনি বলেন যে না আমি কিছু দেখতে পেলাম না, কিন্তু মনে হচ্ছে কোনো চোর টোর ঢুকেছিল, উনি না ওটা বললেন না ওনার স্ত্রীকে যে ভয় টয় পেয়ে যাবে। তো তারপর থেকে উনি ওনার অফিসে একজনের সাথে, মানে এই তাপসবাবুর সাথে প্লাস ওনার অফিসে আর একজনের সাথে উনি একটু বিষয়টা নিয়ে কনসাল্ট করেন যে এরকম এরকম হয়েছে। তো অন্য অফিসের যে কালিগ ছিল, তো সে বলেছে যে দেখো এটা মনের ভুল তোমার হতে পারে, আর অনেক সময় কি হয় যে অনেক পাখি ঠাকিও রাতের বেলা যায়, তুমি ওরকমভাবে অত রাতে
বেরিয়েছো, সেটা দেখে হয়তো তোমার একটা হ্যালুসিনেশন হয়েছে। আর যেহেতু তোমার ছেলে এরকম কথা তোমাকে বহুবার বলেছে, তাই হয়তো তোমার মাথায় কোথাও না কোথাও এই বিষয়টা হয়তো ছিল, এটাকে নিয়ে তুমি অত পাত্তা দিও না, এটা এমন কিছু বড় ব্যাপার নয়। তো রঞ্জিতবাবু ভাবলেন যে ঠিক কি, সত্যি তো, আমি এই বিষয়টা নিয়ে কেন এত ভাবছি, আমার তো এত ভাবার দরকার নেই। তো উনি ভাবলেন না। কিন্তু তাপসবাবুর সাথে যখন উনি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছে, তো তাপসবাবু তখন বলেছিলেন যে দেখ, একটা বাচ্চা, সে স্বাভাবিকভাবেই কথাবার্তা বলছে, সে সারাদিন ভালো থাকছে, কেন একটা বাচ্চা একই কথা এতবার বলবে? নিশ্চয়ই ও কিছু দেখেছে। এবং তখন রঞ্জিতবাবু বলছে যে আমরা ওকে বহুবার এটা জিজ্ঞেস করেছি যে তুমি কি দেখেছো, কিন্তু সরাসরি কিছু বলতে পারছে না, শুধু বলছে যে একটা কালো জামা পরে কেউ উপরে থাকে। তো তখন মানে তাপসবাবুর আর কি ছোট থেকেই এই ধরনের বিষয় সম্পর্কে না মানে একটা কৌতূহল ছিল, এবং উনি বেশ কিছু বইপত্র পড়েছেন। তো সেই সমস্ত কিছু করেই উনি বলছেন যে আচ্ছা একটা কাজ করিস, তো তো একটা কাজ কর তুই, একটা মানে যে সময়কার আর কি ঘটনা, সেই সময় হচ্ছে মানে প্রচণ্ড আর কি গরমের সময়, হ্যাঁ মানে একটা গুমোট গরম চলছে, বাইরে সেরকম কোনো হাওয়া ঠাওয়া নেই। তো বলছে যে তুই এর মধ্যে যেদিন ধর বাড়িতে হাওয়া থাকবে না, সেদিন না তুই একটা মোমবাতি, একটা মোটা দেখে একটা মোমবাতি আর একটু ধূপকাঠি জ্বালিয়ে একটুখানি ছাদের ওখানটা রেখে দিস, তো দেখ কি হয়। তো বললো যে কেন, মোমবাতি বা রাখবো কেন, আর ওভাবে ধূপকাঠি বা রাখবো কেন? বলছে তুই রেখে দেখিস। তো যেটা তাপসবাবু ইমেলে লিখেছেন যে কোনো একটা ক্ষেত্রে যদি কারোর মনে হয় যে কোথাও একটা এরকম কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে, বা কোনো মানে প্রেতাত্মা হোক বা আত্মার হোক এরকম কিছু প্রভাব রয়েছে কোথাও, বা এমন কিছু যেটা মানে মানুষ নয়, যেটা মানবিক কিছু নয়, এটা কোনো সূক্ষ্মদেহী বা বিদেহী কোনো আত্মার কোনো জায়গায় কোনো যাতায়াত রয়েছে, সেক্ষেত্রে নাকি উনি বিভিন্ন ক্ষেত্রে বই ঠই পড়ে উনি জেনেছেন যে সেখানে নাকি প্রদীপ জাতীয় কিছু বা মোম বা ধূপকাঠি এগুলো কিন্তু যদি রাখা যায়, তাহলে কিন্তু সেই জায়গাটা অনেক বেশি মানে সেই জায়গাটা আর কি সেই বিদেহী আত্মার প্রভাব থেকে মুক্ত হয়। এবং এই কারণের জন্যই দেখবেন যখন প্ল্যানচেট হয় বা এই ধরনের কিছু করা হয়, তখন কিন্তু ওরকম মোমবাতি হোক বা প্রদীপ হোক এগুলো জ্বালানো হয়। তো এই কথা তাপসবাবু এই রঞ্জিতবাবুকে উপদেশ দেন। তো উনি বলেন যে ঠিক আছে, আমি তাই করব। তো রঞ্জিতবাবু তখন কি করে, বাড়িতে কাউকে কিছু আর সেরকমভাবে বলেনি। তো উনি মানে অফিস থেকে ফিরে ওই 8টা সাড়ে 8টা নাগাদ ফিরেছেন, এবং তারপরে খাওয়া দাওয়া করে 10টা নাগাদ উনি ছাদে গিয়ে একটা মোমবাতি আর ধূপকাঠি রেখে আসেন জ্বালিয়ে। এবার যেদিনকার ঘটনা, সেদিনও কিন্তু প্রচণ্ড গরমের সময় ছিল, বাইরে সেরকম কোনো হাওয়া নেই, কিছু নেই। তো তাপসবাবু যেটা বলেছিল যে তুই মানে যদি, এটা আমি জানি এটা কাজ করবে, কারণ এই প্রদীপ আগুন তো একটা শক্তি, একটা তো আম, তাপ, সেই তাপে কিন্তু কোনো খারাপ জিনিস এরকম মানে অন্ধকারে হয়তো অনেক জিনিস অনেক রকমের প্রভাব ফেলতে পারে, কিন্তু আগুন বা এরকমভাবে যদি কোনো ধূপ দ্বীপ দেওয়া হয়, তাহলে সেই জায়গাটা কিন্তু খুব পবিত্র থাকে, সেটা কিন্তু কিছু করতে পারে না কেউ। তো এই কথাগুলো ওনার মাথায় আসছিল। তো মাথায় আসতে আসতে না মানে রুচিতবাবু ভাবছে যে আচ্ছা আমি তো প্রদীপ মানে ওই মোমবাতি আর ধূপকাঠি দিয়েছি, 1 ঘন্টা হয়ে গেছে, একবার গিয়ে দেখবো নাকি কী অবস্থায় আছে। তো এরকম উনি মনে মনে চিন্তা করে ভাবলেন যে ঠিক আছে, আমি গিয়ে দেখি। তো উনি কী করেছেন, উনি বাড়িতে কাউকেই কিছু বলেননি, আমি আবারও বললাম। তো উনি যে ওপরে দিয়েছে, তো খাওয়া দাওয়ার পর উনি বলছে দাঁড়াও একটু ছাদ থেকে ঘুরে আসি, একবার দেখে আসি, কালকে তো মনে হলো কোনো চোট টোট ঢুকেছিল, টপ ফপ এদিক ওদিক হয়ে গেছিলো, তো একবার গিয়ে দেখে আসি। তো উনি সেই কথা বলে উনি ছাদে যান। ছাদে যাওয়ার পর উনি যেটা দেখেন, সেটা দেখে মানে সেটা দেখবার জন্য কিন্তু না উনি প্রস্তুত ছিলেন, না এরকম কিছু দেখবেন সেটা ওনার চিন্তাভাবনাতেও কোথাও ছিল। উনি দেখেন যে ওনাদের ছাদের কার্নিশের কাছে একটা কালো দীর্ঘা মানে কি বলবো, বিশাল বড় সড়ো লম্বা চওড়া কেউ যদি একটা ওরকম আলখোল্লা টাইপের কালো কিছু পরে বসে থাকে, সেটা যেরকম হবে ঠিক সেরকম একটা ছায়ামূর্তি উনি দেখেন। এবং উনি যখন মোমবাতিটার দিকে তাকান, তখন তো উনি কোনো মোমবাতির শিখা জ্বলছে উনি দেখতে পান না। এবং পুরো ছাদটা ওইরকম, ছাদের কর্নারে ওরকম কালো ওরকম আলখাল্লা পরে কেউ বসে আছে, ওটা তো উনি দেখেন। এবং পুরো ছাদটা কিন্তু সেই ঝাঁঝালো গন্ধে কিন্তু ভরে যায়। এটা দেখে উনি সেদিন প্রচণ্ড ভয় পেয়ে যান। এবং ওনাদের ছাদের ওদিকে বাইরে একটা ছোট্ট আলো ছিল, এবং মানে ভয় পাওয়ার পরে উনি তো ভিতরে চলেই আসেন ছাদ থেকে। এবং তার কিছুক্ষণ পরে যখন আবার উনি সামনেটায় গিয়ে দেখার চেষ্টা করেন যেখানটা ওই মোমবাতিটা ধূপকাঠিটা জ্বলছিল, উনি দেখেন যে একটা বড় লাল রঙের মোমবাতি উনি ওখানটা জ্বালিয়ে গেছিলেন।
কিন্তু অদ্ভুতভাবে পুরো মোমটাকে কেউ যদি হাতে নিয়ে গুঁড়ো গুঁড়ো করে, যেটাও মোমটা কিন্তু খুব মোটা একটা মোম ছিল, কোনো মানুষের পক্ষে শুধুমাত্র হাতে ওই পুরো মোটা মোম, লাল রঙের মোমটাকে গুঁড়ো গুঁড়ো করা সম্ভব নয়, মানে কোয়াইট ইম্পসিবল। এবং ধূপকাঠিটাও কিন্তু, সেই জ্বলন্ত ধূপকাঠিটাও কিন্তু জলে তো নেই বেশিক্ষণ, প্লাস উনি দেখছেন যে পাশে কাঠিগুলো, ওই ধূপের কি হয় যে কাঠির গায়ে তো ওই ধূপের ওই মশলাটা মাখানো থাকে, তো সেই ধূপগুলোও কিন্তু কুচি কুচি গুটি গুটি করে কিন্তু ভেঙে ভেঙে রাখা রয়েছে। এবং ওই 1 ঘন্টার মধ্যে কোনো মানুষ ছাদে যায়নি, ঘরের মানুষ তো কেউ যায়নি, আর বাইরে থেকেও কোনো মানুষ এসে বা কোনো কাকপক্ষীও যদি হয়, মানে সে যদি এটাও হয় যে ধরে নিই যে কোনো একটা হাওয়ার ঝোঁকা এসে হয়তো কোনোভাবে মোমটাকে নিভিয়ে দিতে পারে বা ধূপকাঠিটা নিভে যেতে পারে, কিন্তু ওইভাবে কুচো কুচো করে ধূপকাঠিটাকে কুটি কুটি করা প্লাস পুরো মোমটাকে গুঁড়ো গুঁড়ো করা, এটা কিন্তু সম্ভব নয় কোনো মানুষের পক্ষে, আর ওই 1 ঘন্টা সময়ের মধ্যে তো সম্ভবই নয়। এটা দেখে না উনি আর নিজেকে স্থির রাখতে পারেননি, উনি সোজা নিচে নেমে আসেন, নেমে এসে উনি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। স্বাভাবিকভাবেই রঞ্জিতবাবুর স্ত্রী বলছেন যে কী হয়েছে, তুমি এত ভয় পাচ্ছ কেন, কী ব্যাপার? তো তখন উনি সমস্ত কথাটা বলেন, মানে উনি আগের দিন যে ঘটনাটা ঘটেছিল যে মানে টব এদিক ওদিক হয়ে গেছিলো, উনি বলেছেন যে হয়তো কোনো চোর ঢুকেছে, কিন্তু উনি তো দেখেছিলেন যে একটা কিছু ওনাদের ঘরের সামনে থেকে একদম ছাদের দিকে সোজা চলে গেল। উনি সেদিন, মানে আগের দিন সেই বিষয়ে উনি ওনার স্ত্রীর সাথে কোনো আলোচনা করেননি, উনি বলেননি, কিন্তু আর সেদিন উনি থাকতে পারেননি এবং উনি সমস্ত কথাটা ওনার স্ত্রীকে জানিয়ে দেন যে এই ঘটনা। ওনার স্ত্রী তো শুনে খুব অবাক হয়ে যান, উনি বলছেন কি বলছো তুমি এ সমস্ত? এবং এরপরে যখন ওনার স্ত্রী বলেন যে না তাহলে দেখতে হবে ওখানে কি আছে, তো ওনার স্ত্রী যখন ওনার কথা না শুনে দরজাটা খুলে উনি যখন ছাদের দিকে যেতে যান, উনি কিন্তু লাইট জ্বালিয়েছিলেন, মানে লাইট জ্বালিয়ে হাতে টর্চ নিয়ে যখন উনি ছাদের দিকে যেতে যান, তো উনি দেখেন মানে সিঁড়িটার সামনে প্রচুর রক্ত পড়ে রয়েছে। মানে ওই যে দিনের বেলা যে উনি, মানে যেদিন জানলাটা প্রথম খোলা হয়েছিল সেদিন যে ওই রক্তের ছিটেফোঁটা দাগ দেখেছিলেন, এবারে উনি যখন খুলেছেন দরজাটা যাবে বলে সিঁড়ির দিকে, তো দেখছে সিঁড়ির ওখানটায় পুরো প্রচুর রক্ত পড়ে রয়েছে। সেই রক্ত কোথা থেকে এলো, কী এলো, সেটা তো কিচ্ছু মানে কেউ বুঝতে পারছে না। আর এই সমস্ত কিছু শুনে রঞ্জিতবাবুর মা বলেন যে তোমরা কেউ ঘর থেকে বেরোবে না, যা যেখানে পড়ে আছে সেরকমই পড়ে থাকো, কিচ্ছু দেখার দরকার নেই, সবাই ঘরে থাকো। তো সেই রাতটা ওরা কিন্তু প্রচণ্ড ভয় ভয় কাটায়। আর কোথা থেকে যে কী হচ্ছে, আর সেদিন ছাদের উপরে ওদের মানে প্রচণ্ড গর্জন আওয়াজ, কোনো একটা মানে মনে হচ্ছে যেন বাইরে সাইক্লোন বইছে, কিছু একটা হাওয়া মনে হচ্ছে যেন এদিক থেকে ওদিক চলে যাচ্ছে, কিন্তু সেটা কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, সেটা কিন্তু কেউ বুঝতে পারছে না। যাই হোক, তো এভাবে বেশ কিছুক্ষণ চললো। এরপরে মানে যখন সকাল হলো, সকাল হওয়ার পরে রঞ্জিতবাবুর মা যখন প্রথম দরজাটা খুললেন, তো দরজাটা খুলে দেখছে যে যেখানে রাতের বেলা ওখানে চাপ চাপ রক্ত পড়ে থাকতে দেখেছিল, সেখানে দেখা যাচ্ছে কিন্তু কোনো রক্ত নেই, কিচ্ছু নেই, জাস্ট ফাঁকা, জাস্ট নর্মাল। কিন্তু ছাদের উপরে যখন যাওয়া হয় তো দেখা যায় যে ছাদের উপরে যে বেশ কিছু বেঁচে যাওয়া ইট, তারপর রঙের যে কৌটো রাখা ছিল, সেইগুলো দেখা যাচ্ছে পুরো মানে প্রত্যেকটা ইট গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে রয়েছে, মনে হচ্ছে যেন কেউ ভাঙচুর করেছে, এবং ওই রঙের বালতিগুলো উল্টে পাল্টে ভেঙে পড়ে রয়েছে। এই ঘটনাটা যখন ঘটে তখন সবাই বুঝতে পারে যে কিছু তো একটা গন্ডগোল রয়েছে। এবং ওই বাচ্চাটা কিন্তু মানে সেই রাতের পরেই কিন্তু খুব অসুস্থ হয়ে পড়ে, হঠাৎ করেই খুব বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ে, এবং এতটাই অসুস্থ হয়ে পড়ে যে বাচ্চাটা ওষুধেও কিন্তু বাচ্চাটার জ্বর নামছিল না। তো তখন রঞ্জিতবাবুর মা বলেন যে না, এইখানে আর বাচ্চাটাকে তো রাখাই যাবে না, তো রঞ্জিতবাবুকে এবং রঞ্জিতবাবুর আর কি ওয়াইফকে আর বাচ্চাটাকে সমেত তার বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, রঞ্জিতবাবুর বউয়ের বাপের বাড়ি বাচ্চাটাকে নিয়ে পাঠিয়ে দেওয়া হয়। এবং তখন ভাবছে যে কী করবে, কিছু বুঝতে পারছে না। তো যাই হোক, তো ওনারা তখন দুদিন ওখানে রইলেন, রঞ্জিতবাবু এবং ওনার মা। তো বোঝার চেষ্টা করলেন যে কী করলে বাড়িতে কী যে হচ্ছে, ওনারা কিছুই বুঝতে পারছে না, কারণ কোনো রেফারেন্স নেই, কিছু নেই, নতুন বাড়ি করে এসছে। তো আশেপাশে লোকেদেরকেও জিজ্ঞেস করেছে যেখানে কোনো চোর ডাকাত আসে কি না বা কিছু, তো বলছে যে না, আপনাদের বাড়ির সামনে কোনো চোর ডাকাত কিছুই দেখিনি, বা আমাদের বাড়িতেও এখন অবধি ঠাকুরের কৃপায় এরকম কোনো দুর্ঘটনা ঘটেনি, আপনারা কেন জিজ্ঞেস করছেন? তখন বলছে যে না, আমাদের বাড়িতে এরকম ঘটনা ঘটছে, আমরা কাউকে কখনো কখনো দেখছি ছাদের কার্নিশে বসে আছে, সে চলে যাচ্ছে, তার এরকম দীর্ঘাঙ্গী তার শরীর। তো সবাই বুঝতে পারছে যে এটা আর যেই হোক কোনো মানুষের কীর্তি হতে পারে না।
তো ইন মিন টাইম কিছুই যখন বোঝা যাচ্ছে না, আবার বাচ্চাটাকে নিয়ে রঞ্জিতবাবুর স্ত্রী বাড়িতে এলেন। কিন্তু অদ্ভুতভাবে এবার দেখা যাচ্ছে যে বাচ্চাটা বাড়িতে এলেই কোনো না কোনোভাবে অসুস্থ হয়ে পড়ছে, এবং সবসময় ও বলছে যে ওইখান দিয়ে ওই কালো জামা পরা লোকটা চলে গেল, এইটা হলো ওইটা হলো। ঘরের মধ্যে ও বলছে যে এই তো ঘরের মধ্যে ওই কালো জামা পরা লোকটা ঢুকেছিল, এইমাত্র জানলা দিয়ে বেরিয়ে গেল। এরকম নানান অসংলগ্ন কথা কিন্তু বাচ্চাটা বলতে থাকে, এবং সবাই বুঝতে পারে যে বাচ্চাটার মধ্যে কিছু তো একটা প্রভাব পড়ছে। তো তখন রঞ্জিতবাবু ঠিক করলেন যে না, এই বাড়িতে আর এভাবে বাচ্চাটাকে নিয়ে থাকা যাবে না। তো কি করবে? তো আবার ওরা ওদের যে পৈতৃক যে বাড়ি ছিল সেই বাড়িতে গিয়ে উঠলেন, মানে রঞ্জিতবাবু ওনার স্ত্রী বাচ্চা মাকে নিয়ে ওই বাড়িতে উঠলেন। এরপরে যেটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে যে ওই বাড়িটাকে বন্ধ করে দিতে হলো, এবং তারপর থেকেই ওই বাড়ির মধ্যে প্রত্যেক দিন রাত হলেই কিন্তু বিভিন্ন রকমের আওয়াজ আসতো। বাড়ির মধ্যে মনে হতো যেন কোনো লোক দাপিয়ে বেড়াচ্ছে, কিছু হচ্ছে। এবার কোনোভাবে কিন্তু সেই মানে যে বিষয়গুলো আর কি আশেপাশের লোকেরা এতদিন কোনোদিন কিছু দেখতে পায়নি, কিছু বুঝতে পারেনি, এবার দেখা যাচ্ছে তারাও বুঝতে পারছে যে পুরো বাড়িটার মধ্যে তারাও আর কি পাশের বাড়ি হয়ে প্রতিবেশী হয়ে বুঝতে পারছে যে বাড়ির মধ্যে কিছু একটা ঘটছে। সেটা কী ঘটছে, কিভাবে ঘটছে, কেন ঘটছে সেটা কেউ বুঝতে পারছে না, অথচ বাড়িটা কিন্তু ফাঁকা, কেউ নেই। এরকম হচ্ছে। তো রঞ্জিতবাবুকে খবর দেওয়া হলো, পাড়া থেকে বলল যে আপনাদের বাড়ি থেকে কেউ আসে, এরকম আওয়াজ হচ্ছে, প্রচণ্ড হাওয়ার আওয়াজ হয়, জিনিসপত্র ছুঁড়ে ফেলার আওয়াজ হয়। তো রঞ্জিতবাবু বলছেন না, এই বাড়িতে তো আমরা কেউই আসিনি, বাড়ি তো পুরো ফাঁকা, বাড়ির চাবি আমার কাছে। তো তাহলে বাড়িতে কী হচ্ছে? আশেপাশের লোকেরা বলছে যে এরকম আওয়াজ আসছে মাঝে মধ্যেই, কখনো চিৎকারের আওয়াজ, কখনো কিছু। তো তখন রঞ্জিতবাবুর মা বলল যে আচ্ছা, এই বাড়িটা তো তুই এত কষ্ট করে বানালি, তো বাড়িটা আমরা কেউ থাকতেও পারছি না, আশেপাশের লোকেরাও ভয় পাচ্ছে, তারাও কমপ্লেন করছে, এটা তো ঠিক নয়। তো ভাবলো যে বাড়িটা কাউকে দিয়ে একটু দেখাবে। এবার দেখুন, বাড়িটা ওনারা যখন নতুন বাড়ি করে এখানে আসে তখন কিন্তু গৃহপ্রবেশ হয়েছিল। এবার গৃহপ্রবেশ হওয়ার পরে, গৃহপ্রবেশের পরে যে যজ্ঞ হয়, যে যজ্ঞের ছাই, তারপরে আরও ঠাকুরের ফুল টুল সব কিছু নিয়ে কিন্তু ওই ওনাদের বাড়ির ওখানে দরজার ওখানে একটা জায়গায় রেখে আসা হয়েছিল, এবং বাড়ির যখন গৃহপ্রবেশ হয় সেদিনও কোনো অসুবিধা হয়নি, খুব সুন্দর সুষ্ঠুভাবে গৃহপ্রবেশ সম্পন্ন হয়। তো বাড়িতে যে কোনো সমস্যা আছে বা বাড়িতে যে কোনো সমস্যা থাকতে পারে সেই বিষয়টা কিন্তু রঞ্জিতবাবুর ধারণার বাইরে ছিল। যাই হোক, তো তখন ভাবলো যে কাউকে একটা দেখাতে হবে যে কী ঘটনাটা ঘটছে। তো একজন পুরোহিত মশাইকে নিয়ে আসা হলো, তার সেইতেই বললেন একটা পুজো করবেন। তো সে পুজো করলো, কিন্তু পুজো করার পরেও সে বলতে কিছুতেই পারলো না যে এখানে এই ঘটনাগুলো কেন ঘটছে, এবং ওই যে জিনিসটা দেখা যাচ্ছে কালো রঙের সেটা অ্যাকচুয়ালি কী, কিছুই বোঝা যাচ্ছে না। যাই হোক, গেল। আবার কিছুদিন বন্ধ ঠন্ধ থাকার পরে আবার দেখি সেই বাড়ির অবস্থা, বাড়ি থেকে প্রচণ্ড আওয়াজ আসছে। মাঝখানে রঞ্জিতবাবু এবং ওনার মা এক রাত এখানে থাকার চেষ্টা করলো যে ঠিক আছে দেখি বাড়িতে থাকা যাচ্ছে কি না, কিন্তু দেখছে না। বাড়িতে আগে যা কন্ডিশন ছিল তার থেকেও যেন আরও খারাপ কন্ডিশন হয়ে গেছে। বাড়ির মধ্যে কীরকম একটা ঝাঁঝালো, ঘরের মধ্যে ঝাঁঝালো গন্ধ সবসময়, যেখানে সেই ঝাঁঝালো গন্ধের কোনো উৎস নেই। ঘরের মধ্যে কীরকম যেন একটা অস্বস্তিজনক পরিবেশ মনে হচ্ছে। ঘরের দরজা নিজের থেকেই কখনো দমাদম পড়ছে, মনে হচ্ছে যেন বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে। তারপরে কখনো কখনো জানলা নিজে থেকে বন্ধ হয়ে যাচ্ছে, নিজে থেকে খুলছে। এরকম নানান উপদ্রব কিন্তু শুরু হয়ে যায়। তো এরপরে ওনারা ভাবলেন যে না, যে পুরোহিতকে দিয়ে ওনারা কাজ করেছেন তিনি সঠিকভাবে কাজটা করতে পারেননি, এবং উনি বলতেও পারেননি যেটা কেন হচ্ছে। তো এরপরে ওনারা একজন মানে প্রকৃত তন্ত্র সাধকের খোঁজ করতে থাকেন, যে যিনি বলতে পারবেন যে অ্যাকচুয়ালি বাড়িতে প্রবলেমটা কী। কারণ নতুন বাড়ি, ওভাবে থাকতেও অসুবিধে হচ্ছে, অথচ এখানে এসে থাকলে বাচ্চাটা অসুস্থ হয়ে যাচ্ছে, সবাই খুব প্রবলেমে পড়ছে। তো এরকম খোঁজ করতে করতে মা কামাখ্যার ওখানে সাধনা করেন এমন একজন শক্তিধর তান্ত্রিকের খোঁজ পাওয়া গেল, এবং তিনি নাকি বছরে দুবারই এই কলকাতা বা তার সংলগ্ন এলাকায় উনি বাড়িতে আসেন, বাকি পুরো সময়টাই কিন্তু উনি ওনার সাধনার কাজে কামাখ্যা ধামে কাটান। তো অনেক রিকোয়েস্ট করে তাকে বাড়িতে আনা হলো, এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে তিনি বাড়িতে পুরোপুরি ঢোকেন, উনি পা দিতে না দিতেই উনি বলেন যে এই বাড়ির যে মাটি, বলছে এই মাটি তো প্রচণ্ড অপবিত্র মাটি, এইখানে বসে বহু মানুষের ক্ষতি সাধনের জন্য এখানে বহুদিন থেকে
অনেক যজ্ঞ করা হয়েছে এবং সেটা কিন্তু কোনো সাধারণ যজ্ঞ না, সেটা হচ্ছে কালো জাদুর যজ্ঞ করা হয়েছে এবং সেই যজ্ঞের কারণ হচ্ছে মানুষের ক্ষতি সাধন করা। এবং সেটা একটা দুটো মানুষের ক্ষতি করা হয়েছে তা নয়, 10-12টা মানুষের ক্ষতি করা হয়েছে এবং সেই ক্ষতিতে এমন ক্ষতি করা হয়েছে যে সেখানে কিছু কিছু মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে। এবং সেটার জন্য এইখানকার মাটি, এই মাটিতে বসেই কিন্তু সেই মানুষগুলোর ক্ষতি সাধন করা হয়েছে। তো সেই জন্য বাড়িতে হয়তো নতুন করে করা হয়েছে ঠিকই, কিন্তু এই জায়গায় বহুদিন আগে থেকে কিন্তু মানে পুরো কালো জাদুর চর্চা করা হয়েছে এবং সেই জন্যই কিন্তু এখানকার মাটি, এখানকার সমস্ত কিছু খুব খারাপ হয়ে গেছে এবং এখানে সেই জন্য বাড়ি করে মানে ওনারা তো কিছু জানতেন না, কারণ এই জমিটা বহুদিন আগেই জলাজমি হিসেবে পরিচিত ছিল। কিন্তু সেই জলাজমির আড়ালে যে মানুষজন এসেও যেহেতু ফাঁকা জায়গাটা ছিল ওখানে এরকম কালো জাদু করতো, সেটা কিন্তু জানা গেছে, সেটা কিন্তু মানে কেউ জানতোই না। তো বললো যে এখানে এই বাড়িতে আমি একটা যজ্ঞ করব। তো উনি বলেন সেই যজ্ঞে আমি আমি এই মাটিতে বসেই বাড়ির বাইরেই যজ্ঞটা হবে এবং যেই জায়গাটা দেখে, যে কর্নারটা দেখে বাচ্চাটা ভয় পেত, ওইখানটাতেই মাটি খুঁড়ে কিন্তু বিভিন্ন রকমের জিনিস পুঁতে রাখা হয়েছিল কালো জাদু করার উদ্দেশ্যে। আর যেহেতু ওই জায়গাটায় কনস্ট্রাকশনের কোনো কাজ হয়নি, ফলে ওই জায়গার মাটিটা কিন্তু মানে কুপিয়ে খুঁড়িয়ে যে করা হয় সেটা কিন্তু কিছু করা হয়নি। তো ওইখানে উনি যজ্ঞ করেন এবং ওই ওই পার্টিকুলার ওই কর্নারের মাটি খুঁড়ে কিন্তু বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া গেছিলো। পুরনো শাড়ির টুকরো পাওয়া গেছিলো, পুরনো একটা হাতের চুড়ির একটা অংশ পাওয়া গেছিলো, তার মধ্যে আরও দু একটা টুকটাক জিনিস, একটা পুঁটলি মতো, এগুলো কিন্তু পাওয়া গেছিলো, যেগুলো কিন্তু বহু বছর আগে মানে প্রায় 8-10 বছর আগে কালো জাদু করা হয়েছিল সেরকম একটা কিছু থেকেই কিন্তু ওগুলো মানে ইউজ করা হয়েছিল। তো যাই হোক, তো এরপরে বাড়িটা পুরোপুরি উনি এই যে আর কি খারাপ শক্তির যে প্রভাব ছিল সেই প্রভাব থেকে উনি পুরোপুরি মুক্ত করেন এবং তারপরে কিন্তু আবার রঞ্জিত বাবুরা ওইখানে থাকা শুরু করেন এবং থাকা শুরু করার পরে আর কোনো দিনই কোনো সমস্যায় ওনারা ভালোভাবেই ছিলেন। কিন্তু 2018 সালে ওই মানে ওনাদের জমির ঠিক পাশের একটা যে জমি ছিল, তো সেই জমিতে তারা তাদের প্লটটা একটা প্রমোটারকে দিয়ে দেয়। তো তখন ওনাদের কাছেও অফার আসে, তো তখন এই রঞ্জিতবাবু ওনারও বাড়িটা প্রমোটারকে দিয়ে দেয় এবং ওখানে তারপরে ফ্ল্যাট হয় এবং ফ্ল্যাট হওয়ার পরে ওনারা এখন ফ্ল্যাটে শিফট করে গেছে। কিন্তু একটা বিষয়ে অদ্ভুত হচ্ছে যে সমস্ত কিছু করার পরেও একটা জিনিস উনি খেয়াল করেছিলেন যে ওই জায়গাতে মানে ওই যে জায়গাটা আর কি ছিল ওখানে কোনো ওই পার্টিকুলার জায়গার মাটিটায় কোনোরকম কোনো গাছ রাখলে সেই গাছটা না মানে হয়তো প্রথমে হতো একটু ফুল টুল হতো 2-4টে, তারপর হঠাৎ করে মরে যেত কোনো অজানা কারণে। ওই মাটিতে মানে পার্টিকুলার ওই দিকের মাটিটা, যে কর্নারটা দেখে বাচ্চাটা ভয় পেত, সেখানে কিন্তু কোনো ভালো গাছ হতো না। তো তারপরে যখন ওটা ফ্ল্যাট হয়, তো ফ্ল্যাট হওয়ার পরে অনেকটা বড় জমির, কারণ পাশের প্লটটা আর এই প্লটটা দুটো প্লট মিলিয়ে আর একটু এক্সট্রা জমি নিয়ে ফ্ল্যাট হয়েছিল। তো ওনারা কিন্তু সম্পূর্ণ অন্য দিকের ফ্ল্যাটটা নেয়, মানে ওই জমির উপরের কোনো ফ্লোর ওনারা নেয়নি, অন্য দিকের একটা ফ্লোর নিয়েছিল। এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। আর আপনাদের ঘটনাটা শুনে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই রইল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।